আপনারা কি জানে ইলেকট্রিক কাজ শেখা কত্তাশা প্রথমে কিছু মূল টুলস কেনা প্রয়োজন স্থিক টুলস নিয়ে কাজ শুরু করলে আপনার শেখার প্রক্রিয়া অনেক সহজ হবে তবিতিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করুন यूट्यूबर में तो प्लेटफॉर्मे असंख्य शिक्षामूलक वीडियो रिएछे या आपना के विभिन्न इलेक्ट्रिक काज सिखाते सहाय करबे थर्तीत स्थानीय ओयार्क्ष पे योगदान करूं बास्ट पभिजनीता अर्जन करते पारले शिखार प्रक्रिया आरोम ज्यादा रेबान कार्यकर हबे नियमित प्रैक्टिस करूं एट बेशी प्रैक्टिस करबेन तो बेशी दक्षता अर्जन करबे इलेक्ट्रिक काज शिखा एखनार कथिन्नी एश्रे पद्धतिगुलो अनुसरण करे आपनार दक्षता बर्धी करूं वीडियो ती देखार जनी धन्यवाद आमादर चैनल ती सब्सक्राइब करते भूलबेन ना Eben aro अनेक शिक्षामूलक भिडियोजनी आमादेर साथे थाकुन शिखते थाकुन एबियन तुन दक्षता अर्जन करते थाकुन आपनार साप्लियर गल्प आमादेर साथे शेयर करते भूलबेन ना आमादेर कमेंट सेक्शने आपनार प्रश्नो अभिजनीता जानाते स्बाक्तम स्बार साथे शेयर करून याते तारा ओ शिखते पारे शेखारे यात्राए आपनार संगीहते पेरे आमरा करबेत आपनार प्रबर्ती प्रकल्पजनी शुभकामना शेखारे यात्राए शेसने खलते প্রিয় দর্শক আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান হতে চান ইলেকট্রিশিয়ান কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে বা পারিবারিক আর্থিক সংকটের কারণে বা সামর্থ্য থাকার পরেও হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতে পারতেছেন না তো তাদের জন্য আমি ইউটিউবে ইলেকট্রিক্যাল কাজ শেখার উপর একটি ভিডিও কোর্স চালু করতে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিওগুলো দেখে আপনি বাসায় যে কোনো সময় ঘরে বসে ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারবেন আপনি কী শিখতে পারবেন এই ভিডিও কোর্সের মাধ্যমে একজন ইলেকট্রিশিয়ান হওয়ার জন্য যে সকল ইলেকট্রিক্যাল কাজ জানা দরকার তা সবগুলো শিখতে পারবেন এই ভিডিও কোর্সের প্রথম 20টি ভিডিও থেকে আপনারা যা যা জানতে পারবেন 1. ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিত তথ্য 2. কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কি 3. ফেজ কি সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ সিস্টেম লাইন কেন সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজের মধ্যে পার্থক্য 4. নিউট্রাল লাইন কি নিউট্রাল লাইন কেন ব্যবহার করতে হয় 5. আর্থিং লাইন কি আর্থিং লাইন কেন ব্যবহার করতে হয় 6. আর্থিং ও নিউট্রালের মধ্যে পার্থক্য 7. ফেজ নিউট্রাল আর্থিং লাইন চেনার উপায় 8. বৈদ্যুতিক পাওয়ার এনার্জি ও বিদ্যুৎ পরিমাপের হিসাব 9. বিদ্যুৎ কীভাবে তৈরি করা হয় 10. বিদ্যুৎ কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয় 11. বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পদ্ধতি 12. পিপিই কি ইলেকট্রিক্যাল কাজের নিরাপত্তা ও নিজের নিরাপত্তা 13. ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলসের সঠিক নাম এবং ব্যবহার 14. ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম ও কাজ 15. বৈদ্যুতিক প্রতীক বা ইলেকট্রিক্যাল স্যাম্বল 16. তার বা কেবল 17. ইলেকট্রিক্যাল সার্কিট কত প্রকার ও কী কী 18. ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কী কী 19. ইলেকট্রিক্যাল লোড কত প্রকার ও কী কী 20. ইলেকট্রিক্যাল জয়েন্ট কত প্রকার ও কী কী তো প্রিয় দর্শক প্রথম 20টি ভিডিওতে এই বিষয়গুলো জানতে পারবেন এরপর প্র্যাকটিক্যালি হাউস ওয়ারিং সম্পর্কে ভিডিও আপলোড করা হবে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি বিদ্যুৎ কীভাবে তৈরি করা হয় বিদ্যুৎ কত প্রকার ও কী কী বিদ্যুৎ কীভাবে কাজ করে বিদ্যুৎ ব্যবহারের প্রতিক্রিয়া বা ইফেক্ট বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয় তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে জানাবো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কি বিদ্যুৎ হচ্ছে এক প্রকার বিশেষ শক্তি যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আলো তাপ গতিশক্তিতে রূপান্তরণ করা যায় বিদ্যুতের আর এক নাম চার্জ কোনো পরিবাহী বস্তুকে অপর কোনো পরিবাহী বস্তু দ্বারা ঘর্ষণ করা হলে তাদের মধ্যে যে নতুন ধর্ম লাভ করে এবং তারা অন্য বস্তুকে আকর্ষণ করে এই ধর্মকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে এখান থেকে জানতে পারলেন বিদ্যুৎ কি এবং বিদ্যুৎ কাকে বলে কিন্তু এখানে একটি প্রশ্ন পরিবাহী বস্তু বা পরিবাহী পদার্থ থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় তো চলুন সেই বিষয়টা এবার জেনে নিই পৃথিবীতে যতগুলো পদার্থ রয়েছে সব পদার্থের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম অণু অণুর ক্ষুদ্রতম অংশকে বলা হয় পরমাণু পরমাণুর অস্থায়ী কণিকা আবার ইলেকট্রন প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়াস বলে যা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে প্রোটন পজিটিভ চার্জযুক্ত কণিকা এবং নিউট্রন নেগেটিভ বা নিরপেক্ষ চার্জযুক্ত কণিকা সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে ঠিক তেমনি নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনসমূহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় স্বাভাবিক অবস্থায় যে কোনো পদার্থের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে বলে পদার্থটি নিষ্ক্রিয় থাকে বা বিদ্যুৎ নিরপেক্ষ থাকে বা বিদ্যুৎ চলাচল করে না কিন্তু যখন পদার্থে বাহির থেকে বল প্রয়োগ করা হয় ফলে পরমাণু হতে মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করে তখন নিষ্ক্রিয় পরমাণুতে বা অলস পরমাণুতে প্রোটনের কণিকা আধিপত্য ঘটে বলে পদার্থটি পজিটিভ চার্জে চার্জিত হয় অনুরূপভাবে যখন একটি পরমাণু হতে একটি ইলেকট্রন এসে নতুন পরমাণুতে যোগ দেয় তখন ওই পরমাণুতে নেগেটিভ চার্জের সৃষ্টি হয় এই অতিরিক্ত ইলেকট্রনকে শক্তির সাহায্যে প্রবাহ করা যায় পদার্থে এই ধরনের ইলেকট্রন প্রবাহকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলে এই অংশটুকু হয়তো একবার দেখে আপনি বুঝতে পারবেন না আপনি কয়েকবার দেখেন তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন বিদ্যুৎ আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস বিদ্যুৎ আবিষ্কার একজন বিজ্ঞানী একদিনে করতে পারেনি এর পিছনে রয়েছে বহু বিজ্ঞানের বহুদিনের পরিশ্রম ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 থেকে 1830 দশকে আধুনিক বিদ্যুৎ উৎপাদনের বুনিয়াদী তথ্য আবিষ্কার করেন তার আবিষ্কৃত সেই প্রাথমিক তত্ত্বের উপর ভিত্তি করে আজও বিদ্যুৎ উৎপাদিত হয়ে আসছে চুম্বক ক্ষেত্রের মাধ্যমে তারের কুণ্ডলী বা তামার পাতের ঘূর্ণনের মাধ্যমে 1882 সালে প্রথম নিউ ইয়র্কের রাস্তা বৈদ্যুতিক আলোতে আলোকিত করা হয় আর এতে ক্ষমতা প্রদানের জন্য বৈজ্ঞানিক এডিসন তার সরাসরি ডাইরেক্ট সিস্টেম বা ডিসি বিদ্যুৎ ব্যবহার করেন পরে 1900 সালে প্রথমার্ধে আমেরিকান প্রকৌশলী নিকোলা টেসলা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এছাড়াও আরও অন্যান্যরা বিদ্যুৎ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যারা হচ্ছেন উইলিয়াম গিলবার্ট একমুখী বিদ্যুৎ আবিষ্কার করেন
নিকোলা টেসলা এসি বিদ্যুৎ আবিষ্কার করেন। জার্মান বিজ্ঞানী ডক্টর জর্জ সাইমন ওম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক নির্ণয় করেন। টমাস আলভা এডিসন সর্বপ্রথম বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম বিদ্যুৎ সম্পর্কে ধারণা প্রদান করেন। ইলমাসের শখ থেকে মানুষ সর্বপ্রথম বিদ্যুৎ সম্পর্কে জানতে পারে। এবার জানাবো বিদ্যুৎ কত প্রকার ও কী কী। বিদ্যুৎ উৎপত্তির দিক দিয়ে দুই প্রকার, স্থির বিদ্যুৎ ও জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ যে বিদ্যুৎ স্থান পরিবর্তন করে না এবং উৎপত্তি স্থানে থেকে যায় তাকে স্থির বিদ্যুৎ বলে। যেমন চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর সেই চিরুনি যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরা হয় তাহলে সেই টুকরো কাগজগুলো চিরুনির দিকে আকর্ষণ করে। এই বিদ্যুৎই হচ্ছে স্থির বিদ্যুৎ। জলবিদ্যুৎ যে বিদ্যুৎ উৎপাদনের সময় কিছু কৌশলগত পদ্ধতি অবলম্বন করে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত করা যায় তাকে জলবিদ্যুৎ বলে। জলবিদ্যুৎ আবার দুই প্রকার, ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট। ডিসি কারেন্ট যে কারেন্টের মান ও দিক কোনো পরিবর্তন না করে সার্কিটে প্রবাহিত করা হয় তাকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলা হয়। এসি কারেন্ট যে কারেন্টের মান ও দিক সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তন হয়ে সার্কিটে প্রবাহিত হয় তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কীভাবে কাজ করে? ইলেকট্রিসিটি সার্কিটে একটি সার্কেল অনুযায়ী কাজ করে। যে কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রনসমূহ সবসময় বিদ্যমান থাকে। আমরা যখন কোনো পরিবাহীতে বিদ্যুৎ সাপ্লাই দিই তখন পরিবাহীর মধ্যে থাকা ইলেকট্রনসমূহ গতিপথ পায় এবং সার্কিটে প্রবাহিত হতে থাকে। এর ফলে সার্কিটে থাকা লোড কাজ করে। লোডে ইলেকট্রনসমূহ কাজ করার পর অব্যবহৃত ইলেকট্রনসমূহ আবার সোর্সে ফেরত আসে। এভাবে সার্কিটে ইলেকট্রনসমূহ অনবরত ঘুরতে থাকে, ঠিক এই পাশের চিত্রের মতো। ইলেকট্রিসিটি ব্যবহারে প্রতিক্রিয়া বা ইফেক্ট। ইলেকট্রিসিটি সার্কিটে প্রবাহিত হওয়ার ফলে চার ধরনের কাজ করে থাকে: চুম্বকীয়, তাপীয়, রাসায়নিক এবং জীবশৈলে আঘাত। চুম্বকীয় কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলে সেই পরিবাহী সোজা হোক বা জড়িয়ে কুণ্ডলী করা হোক এটি চতুর্দিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় আর এই চুম্বক ক্ষেত্রের মাধ্যমে ঘূর্ণন শক্তি তৈরি করা হয়। এর উদাহরণ যেমন মোটর, ফ্যান ইত্যাদি। তাপীয় ইফেক্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলেই ওই পরিবাহী কিছু না কিছু গরম হয়, তবে অনেক সময় তাপমাত্রা এত কম হয় যে তা বোঝা মুশকিল। পরিবাহীতে বিদ্যুৎ শক্তির অপচয় হওয়ার ফলে সেটা গরম হয়। এটা বিদ্যুৎ প্রবাহের তাপীয় ফল। বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার প্রভৃতি এর উদাহরণ। রাসায়নিক ইফেক্ট কোনো পরিবাহী বস্তুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করার ফলে সেটা বিয়োজিত হয়ে যায় এবং নতুন পদার্থের সৃষ্টি হয়। অ্যাসিড, ক্ষার ও লবণ জাতীয় যৌগিক পদার্থের পানীয় দ্রব্যেও এর ফলাফল হয়। এটি বিদ্যুৎ প্রবাহের রাসায়নিক ফল। জীবশৈলের উপর ইফেক্ট জীবশৈলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হলে এক প্রকার যন্ত্রণা অনুভব হয়। উক্ত যন্ত্রণা এতদূর পর্যন্ত হতে পারে যে চোখের পলকে জীবের মৃত্যু ঘটতে পারে। একে আমরা বৈদ্যুতিক আঘাত বলে থাকি। বাত বা অন্য কোনো রোগের চিকিৎসা অনেক সময় বৈদ্যুতিক শক দেওয়া হয়। চারটি পদ্ধতিতে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। 1. যে কোনো দুটি পদার্থের ঘর্ষণের মাধ্যমে। 2. কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে যেমন ব্যাটারি। 3. একটি চুম্বক ও একটি পরিবাহী তার পাশাপাশি নাড়াচাড়া করে। 4. কিছু পদার্থ আছে যেগুলো বিশেষ পরিস্থিতিতে যেমন চাপ, তাপ, আলো ইত্যাদির কারণে বিদ্যুৎ উৎপাদন করে, যেমন ফটোভোল্টিক সেল বা সৌরবিদ্যুৎ প্যানেল। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয়? পৃথিবীতে প্রধানত ডায়নামো বা জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। জেনারেটর হচ্ছে এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। সৌরবিদ্যুৎ সূর্যের আলো ও তাপ সৌর প্যানেলের মাধ্যমে সংগ্রহ করে কিছু প্রযুক্তি ব্যবহার করে ব্যাটারিতে চার্জ সঞ্চয় করা হয়, পরে সেটি বিদ্যুৎ হিসেবে ব্যবহার করা হয়। আপনারা জেনেছেন ইলেকট্রিসিটির মূল তিনটি বিষয় কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফেজ কি, ফেজ কাকে বলে, সিঙ্গেল ফেজ লাইন কি, সিঙ্গেল ফেজ কীভাবে কাজ করে, থ্রি ফেজ লাইন কি, থ্রি ফেজ লাইন কীভাবে কাজ করে, থ্রি ফেজ লাইনে ভোল্টেজ কত থাকে, ফেজ লাইন চেনার উপায় এবং সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের মধ্যে পার্থক্য। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো ফেজ কি। ফেজ শব্দের অর্থ দশা বা পর্যায়, আর এক ক্ষেত্রে অবস্থান করা। ফেজ মানে পজিটিভ, ফেজ মানে লাইভ ওয়্যার। ফেজ মানে যে লাইনে সবসময় বিদ্যুৎ বিদ্যমান থাকে, যে লাইনে টেস্টার দিয়ে চেক করলে টেস্টারে বাতি জ্বলে, সেটাই ফেজ লাইন। ইলেকট্রিক্যাল সার্কিটে দুই ধরনের ফেজ সিস্টেম রয়েছে, সিঙ্গেল ফেজ সিস্টেম, থ্রি ফেজ সিস্টেম। এখন জানাবো সিঙ্গেল ফেজ সিস্টেম কি এবং সিঙ্গেল ফেজ কীভাবে কাজ করে। সিঙ্গেল ফেজ সিস্টেম মানে একটি মাত্র ফেজ লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা, মূলত কম ওয়াটের লোড চালনা করার জন্য এই ব্যবস্থা। সিঙ্গেল ফেজ দিয়ে সিঙ্গেল ফেজ লোড চালাতে একটি ফেজ লাইনের পাশাপাশি নিউট্রাল লাইনে সংযোগ দিতে হয়। সার্কিটে সিঙ্গেল ফেজ লাইন একটি একক ফেজ হিসেবে কাজ করে, যার একটি মাত্র পথ থাকে বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য, যার ভোল্টেজ থাকে 220 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি থাকে 50 থেকে 60 হার্টজ। থ্রি ফেজ লাইন সিস্টেম থেকে যে কোনো একটি ফেজ লাইন নিয়ে সাথে নিউট্রাল লাইন সংযোগ দিয়ে সিঙ্গেল ফেজ লাইন তৈরি করা যায়। আমরা আমাদের বাসাবাড়িতে যেসব ইলেকট্রিক্যাল লোড ব্যবহার করি তার বেশিরভাগই সিঙ্গেল ফেজ লোড, যেমন লাইট, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি। সিঙ্গেল ফেজ লোডের এক পাশে একটি ফেজ লাইন এবং অপর পাশে নিউট্রাল লাইন সংযোগ দিতে হয়। আপনার বাসার মোট লোড 7.5 কিলোওয়াট পর্যন্ত সিঙ্গেল ফেজ লাইন নিতে পারবেন, এর বেশি হলে আপনাকে থ্রি ফেজ লাইন নিতে হবে। এটা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার আইন। সিঙ্গেল ফেজ লাইনের ভোল্টেজ মাপতে হয় ভোল্টমিটার দিয়ে সার্কিটের প্যারালাল সংযোগ দিয়ে, এই পিকচারটির মতো। আর যদি কোনো অ্যাভোমিটার বা ডিজিটাল মিটার দিয়ে মাপতে চান তাহলে অ্যাভোমিটার বা ডিজিটাল মিটারের যে দুইটি টেস্ট পিন থাকে সেটির একটি ফেজ লাইনে ধরতে হবে আর একটি নিউট্রাল লাইনে ধরতে হবে, তাহলে যে মান মিটারের স্ক্রিনে দেখা যাবে সেটা হচ্ছে ভোল্টেজ। এবার জানাবো থ্রি ফেজ সিস্টেম কি এবং কীভাবে কাজ করে। থ্রি ফেজ সিস্টেম হলো এমন একটি সিস্টেম যার মাধ্যমে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। 1882 সালে এই পদ্ধতিতে উদ্বোধন ঘটে যে একটিরও বেশি ফেজ লাইন দিয়ে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও লোডের জন্য ডিস্ট্রিবিউশন করা সম্ভব। পৃথিবীর প্রায় সকল দেশ তাদের বিদ্যুৎ বিতরণের জাতীয় গ্রিডে থ্রি ফেজ ব্যবস্থা ব্যবহার করে। বিশাল বিশাল বৈদ্যুতিক মোটর এবং এরকম অনেক ভারী বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ শক্তি সরবরাহ করতেও এই ব্যবস্থা ব্যবহার করা হয়। তিন ফেজের প্রতিটি ফেজকে এক একটি সিঙ্গেল ফেজ হিসেবে ব্যবহার করা যাবে। যদি লোড সিঙ্গেল ফেজের হয় তবে তিন ফেজ সার্কিট থেকে যে কোনো একটি ফেজ নিয়ে সাথে নিউট্রাল লাইন ব্যবহার করে লোড চালানো যাবে। থ্রি ফেজ সিস্টেম উৎপন্ন ভোল্টেজ বা কারেন্টগুলো পরস্পর একটি নির্দিষ্ট কৌণিক দূরত্ব অবস্থান করে। এই কৌণিক দূরত্বকে তিন ফেজ ব্যবস্থার ফেজ পার্থক্য বলে। তিন ফেজ সার্কিটে একটি ফেজ অপরটির চেয়ে 120 ডিগ্রি পিছনে থাকে।
থ্রি ফেজ সার্কিটে একটি পলিফেজ সিস্টেম, যেখানে জেনারেটর থেকে 3টি ফেজ একসাথে লোডে প্রেরণ করা হয়। প্রতিটি ফেজের ফেজ ডিফারেন্স ইলেকট্রিক্যালি 120 ডিগ্রি, অর্থাৎ টোটাল ফেজ ডিফারেন্স 360 ডিগ্রি। পাশাপাশি দুইটি ফেজের মধ্যে পার্থক্য 120 ডিগ্রি। প্রথম ফেজ লাইন যেখান থেকে শুরু হয় তার 120 ডিগ্রি পরে দ্বিতীয় ফেজ শুরু হয়, আবার দ্বিতীয় ফেজ যেখান থেকে শুরু হয় তার 120 ডিগ্রি পরে তৃতীয় ফেজ শুরু হয়। থ্রি ফেজ লাইনে ভোল্টেজ ধরা হয় 440 ভোল্ট বা 440, কিন্তু লাইনে ভোল্টেজ মাপলে পাওয়া যায় 380 থেকে 400 ভোল্টের আশেপাশে। লাইন টু লাইন ভোল্টেজ ও লাইন ভোল্টেজ বা ফেজ টু ফেজ ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ কাকে বলে? থ্রি ফেজ লাইনে ভোল্টেজ মাপার সময় মিটারে দুটি পিন ফেজ টু ফেজ ধরলে যে ভোল্টেজ দেখায় সেটাকে বলা হয় ফেজ টু ফেজ ভোল্টেজ, আর থ্রি ফেজ লাইনে প্রত্যেকটি ফেজ এককভাবে নিউট্রালের সাথে ধরলে যে ভোল্টেজ দেখায় সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। কোনটা ফেজ লাইন চিনবেন কিভাবে? আবাসিক এলাকায় এইরকম বৈদ্যুতিক লাইন দেখতে পাবেন। কোনো জায়গায় 4টি তারের লাইন, আবার কোনো জায়গায় 5টি তারের লাইন। যেখানে 4টি তার থাকে সেখানকার উপরে 3টি ফেজ লাইন আর নিচেরটি নিউট্রাল লাইন, আর যেখানে 5টি তারের লাইন থাকে সেখানকার উপরে 3টি ফেজ লাইন আর তারপরটি নিউট্রাল লাইন, আর সবার নিচের লাইনটি রাস্তার বাতির জন্য। আবার অনেক লোকাল এরিয়াতে এরকম 5টি তারের লাইন দেখতে পাবেন। এখানে উপরে 3টি ফেজ লাইন, যেটা এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে প্রেরণ করা হয়, আর নিচে দুটির মধ্যে একটি ফেজ লাইন আর একটি নিউট্রাল লাইন। আমাদের বাসায় এরকম সাব ডিবি বোর্ড থাকে। বোর্ডের সাইডের দিকে যে পয়েন্টগুলো থাকে সেগুলোর একটিতে নিউট্রাল লাইন সংযোগ দেওয়া হয় এবং নিউট্রাল লাইন ডিস্ট্রিবিউশন করা হয়, এবং আরেকটিতে আর্থিং লাইন সংযোগ দেওয়া হয় এবং আর্থিং লাইন ডিস্ট্রিবিউশন করা হয়। আর মাঝে যে ব্রেকারগুলি থাকে সেগুলোতে ফেজ লাইন সংযোগ দেওয়া হয় এবং এখান থেকেই ফেজ লাইন ডিস্ট্রিবিউশন করা হয়। যদি টেস্টার দিয়ে চেক করেন তাহলে আর্থিংয়ে ধরলে টেস্টার জ্বলবে না, নিউট্রালে ধরলে টেস্টার জ্বলবে না, আর এই ব্রেকারগুলি পয়েন্টে ধরলে টেস্টার জ্বলবে। বাসার মধ্যে এরকম 3 পিন ও 2 পিন সকেট থাকে। 3 পিন সকেটের উপরে পয়েন্টে আর্থিং লাইন, আর নিচে দুটি পয়েন্টের মধ্যে একটি ফেজ লাইন আর একটি নিউট্রাল লাইন। যেটা টেস্টার ধরলে টেস্টার বাতি জ্বলবে সেটা ফেজ লাইন, আর যেটা টেস্টার ধরলে টেস্টার বাতি জ্বলবে না সেটা নিউট্রাল লাইন। 2 পিন সকেটের ক্ষেত্রেও 2 পয়েন্টের মধ্যে যেটা টেস্টার ধরলে টেস্টার বাতি জ্বলবে সেটা ফেজ লাইন, আর যেটা টেস্টার ধরলে টেস্টার বাতি জ্বলবে না সেটা নিউট্রাল লাইন। এছাড়াও কেবলের কালার দেখে ফেজ, নিউট্রাল ও আর্থিং লাইন চেনা যায়। যেমন ফেজ 1 লাইনের জন্য লাল রঙের তার ব্যবহার করা হয়, ফেজ 2 লাইনের জন্য হলুদ রঙের তার ব্যবহার করা হয়, ফেজ 3 লাইনের জন্য ব্লু রঙের তার ব্যবহার করা হয়, নিউট্রাল লাইনের জন্য কালো রঙের তার ব্যবহার করা হয়, আর আর্থিং লাইনের জন্য হলুদ এবং সবুজ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজের মধ্যে পার্থক্য। সিঙ্গেল ফেজ লোডের তুলনায় থ্রি ফেজ যন্ত্রসমূহের কর্মদক্ষতা অনেক বেশি। সিঙ্গেল ফেজের তুলনায় থ্রি ফেজ মোটরে তার কম প্রয়োজন হয়, এজন্য লসও কম হয়। থ্রি ফেজ থেকে এক ফেজ সহজে সাপ্লাই দেওয়া যায়, কিন্তু এক ফেজ হতে সহজে থ্রি ফেজে সাপ্লাই দেওয়া যায় না। থ্রি ফেজ সিস্টেমে 2 ধরনের ভোল্টেজ পাওয়া যায়। এই সিস্টেম থেকে 1 ফেজ ও 3 ফেজ লোডে সাপ্লাই দেওয়া যায়। 3 ফেজে বিদ্যুৎ প্রবাহ একে অন্যকে বিয়োগ করে দেয় এবং লিনিয়ার ব্লান্সেট লোডের ক্ষেত্রে যোগফল শূন্য হয়ে যায়, ফলে নিউট্রাল পরিবাহী ব্যবহার না করলেও চলে। থ্রি ফেজ ব্যবস্থা নির্দিষ্ট দিকে ঘূর্ণায়মান চুম্বক ক্ষেত্র উৎপন্ন করতে পারে, ফলে বৈদ্যুতিক মোটর নকশা ও তৈরি করা খুব সহজ হয়ে যায়। 3 ফেজ ইন্ডাকশন মোটর 3 ফেজ বিদ্যুৎ সরবরাহ স্বয়ং চালু হতে পারে, কিন্তু সিঙ্গেল ফেজ তা সম্ভব নয়। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন নিউট্রাল কি, নিউট্রাল কাকে বলে, নিউট্রাল কিভাবে উৎপত্তি হয়, এবং সিঙ্গেল ফেজ লাইনে নিউট্রাল লাগে কিন্তু থ্রি ফেজ লাইনে নিউট্রাল লাগে না কেন। তো এইসব বিষয় নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত ভিডিওতে আপনারা জেনেছেন নিউট্রাল লাইন কি, নিউট্রাল লাইন কেন প্রয়োজন, নিউট্রাল কিভাবে পাই, নিউট্রাল লাইন কিভাবে চিনব, এবং সিঙ্গেল ফেজ লোডে নিউট্রাল লাগে কিন্তু থ্রি ফেজ লোডে নিউট্রাল লাগে না কেন। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর্থিং কি, আর্থিং কাকে বলে, আর্থিং কেন ব্যবহার করা হয়, আর্থিং ও নিউট্রালের মধ্যে পার্থক্য, আর্থিং ও গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্য, এবং আর্থিং করার পদ্ধতি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আর্থিং সিস্টেম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। কেউ মনে করে আর্থিং ও নিউট্রাল এক, আবার কেউ মনে করে আর্থিং এবং গ্রাউন্ডিং এক। আসলে এই বিষয়গুলো এক নয়। নিউট্রাল, আর্থিং এবং গ্রাউন্ডিং এই 3টি বিষয় আলাদা, এবং ইলেকট্রিক্যাল সিস্টেমে 3টি বিষয় আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। আজকের এই ভিডিও দেখে আপনার এই 3টি বিষয়ের ওপর কনফিউশন সব দূর হয়ে যাবে। আর্থিং ও গ্রাউন্ডিংয়ের অর্থ হলো নগণ্য রেজিস্ট্যান্স সম্পূর্ণ তার দিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে আর্থের সাথে সংযোগ করা, যেন যন্ত্রপাতিগুলোকে ব্যবহারকারী নিরাপদে ব্যবহার করতে পারে। এর ব্যবহারের ফলে যন্ত্রের বডির ভোল্টেজ শূন্য মানে রাখবে, আর ব্যবহারকারী সকল ক্ষেত্রেই বৈদ্যুতিক শক থেকে নিরাপদে থাকবে। এক্ষেত্রে সাপ্লাইয়ের নিউট্রাল সঠিকভাবে আর্থ করা থাকতে হবে। বৈদ্যুতিক নিরাপদ বিধি অনুযায়ী আর্থিং হবে এমন যেন কোনো বিপদ ছাড়াই আর্থিং দিয়ে এনার্জি ডিসচার্জ হতে পারে। আর্থিং কি? আর্থ মানে পৃথিবী, আর আর্থিং মানে মাটির নিচে লুকিয়ে রাখা বা পৃথিবীর নিচে লুকিয়ে রাখা। তার সাথে পরিবাহী তার দিয়ে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বডির সাথে সংযোগ দেয়া। আর্থিং কাকে বলে? অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু বা মেটাল নির্মিত বহিরাবরণ বাইরের বডি থেকে
বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে আর্থিং বলে। ধরুন আপনার বাসায় কোনো একটি ইলেকট্রিক্যাল ডিভাইসের বডিতে হাত দিলে চিনচিন করে ওঠে এবং বডিতে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলে। এরকম হওয়ার কারণ ডিভাইসের সার্কিট বোর্ড থেকে কোনো কারণে কারেন্ট লিকেজ হয়ে বডিতে শো করতেছে। এই সমস্যাটি দূর করার জন্য একটি চিকন তার নিয়ে তারের এক প্রান্তে ডিভাইসটির বডিতে কোনো এক জায়গায় সংযোগ দিন মেটালের মধ্যে। এরপর তারের আর এক প্রান্ত মাটিতে বা ওয়ালে একটি লোহার পেরেক লাগিয়ে তার সাথে সংযোগ করে দিন। এবার দেখবেন ডিভাইসের বডিতে আর কারেন্ট শো করতেছে না। এখানে যে কাজটি করলেন এর নামে হচ্ছে আর্থিং করা। আর্থিং কেন ব্যবহার করা হয়? আর্থিং ব্যবহার করার মূল উদ্দেশ্য ইলেকট্রিক্যাল ডিভাইস ও ব্যবহারকারী উভয়কে অনাকাঙ্ক্ষিত ইলেকট্রিক্যাল দুর্ঘটনা নিরাপদে রাখা। এই পিকচারটি লক্ষ্য করুন। এটি হচ্ছে ওয়ান ফেজ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অফ ট্রান্সফরমার। এটি হচ্ছে ফেজ লাইন আর এটি হচ্ছে নিউট্রাল লাইন। এখানে নিউট্রাল লাইনে গ্রাউন্ডিং করা রয়েছে। আর এটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এই ডিভাইসের বডির সাথে এখানে আর্থিং করা রয়েছে। আর ইনি হচ্ছে একজন ব্যক্তি যে এই ডিভাইসটি চালনা করতেছে। যখন আমরা এখানে চালনা করার জন্য ভোল্টেজ বা সাপ্লাই দেই তখন বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হয়ে লোডে কাজ করে এবং এই কাজ করার ক্ষেত্রে যখন ডিভাইসটির বডিতে কোনো প্রকার যদি ফল্ট কারেন্ট শো করে বা কারেন্ট হয়ে যায় তখন এই আর্থিং করা থাকার কারণে এদিক দিয়ে ফল্ট কারেন্টগুলো মাটিতে চলে যাবে। তখন এই ব্যক্তি সম্পূর্ণ নিরাপদে থাকবে। এই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, এই ব্যক্তিকে কোনো শর্ট করবে না। আর যদি ইলেকট্রিক্যাল ডিভাইসটি আর্থিং করা না থাকে আর যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল ডিভাইসটির বডিতে কারেন্ট হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, তখন যদি ব্যক্তি এই ডিভাইসটিকে চালনা করতে আসে হাত দেওয়া মাত্রই ব্যক্তির শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে মাটিতে চলে যাবে এবং চিনচিন অনুভূতি বা শক অনুভূতি হবে। যাতে এই দুর্ঘটনাটি না হয় সেজন্য আর্থিং ব্যবহার করতে হয়। আর্থিং ব্যবহারের প্রয়োজনীয়তা: বজ্রপাত, শর্ট সার্কিট কিংবা ইনসুলেশন নষ্ট হয়ে বা অন্য যে কোনো কারণে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা সিস্টেমের ভোল্টেজ বেড়ে গেলে তা মাটিতে পৌঁছে দেওয়ার জন্য আর্থিং করা প্রয়োজন। অতিরিক্ত লিকেজ কারেন্ট আর্থিং তারের মধ্যে প্রবাহিত হয়ে লিকেজ সার্কিট ব্রেকারের সাহায্যে অল্টারনেটর ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মেশিনারিজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আর্থিংয়ের প্রয়োজন। কোনো কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতির বডিতে কারেন্ট হলে উক্ত যন্ত্রপাতির যে ব্যক্তি চালনা করবে সে ব্যক্তি এবং অন্য কোনো প্রাণীকে বৈদ্যুতিক শক বা আঘাত থেকে রক্ষা করার জন্য আর্থিং করা প্রয়োজন। বড় বড় ইমারতকে বজ্রপাত হতে রক্ষা করার জন্য আর্থিংয়ের প্রয়োজন। ট্রান্সফরমারের একটি লাইন দুটি যুক্ত হলে হাই ভোল্টেজ উৎপত্তি হয়। উক্ত হাই ভোল্টেজকে মাটির মধ্যে প্রবাহিত করার জন্য আর্থিংয়ের প্রয়োজন। আর্থিং করার পদ্ধতি ও আর্থিং করার উপাদান কয়টি ও কি কি? আর্থিংয়ের প্রধান উপাদান তিনটি: আর্থ প্লেট বা আর্থ ইলেকট্রোড, মেইন আর্থিং লিড বা আর্থ তার এবং আর্থের নির্বিচ্ছিন্ন সংযোগ তার। যে কোনো কন্ডাক্টরের সাহায্যে বৈদ্যুতিক আসবাবপত্র, যন্ত্রপাতি কিংবা ওয়ারিংয়ের ধাতব আবরণের সঙ্গে আর্থিংয়ের সংযোগ হয় তাকে আর্থের নির্বিচ্ছিন্ন সংযোগ কন্ডাক্টর বলে। যে পরিবাহীর মাধ্যমে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরকে আর্থ ইলেকট্রোডের সাথে সংযোগ করে দেয় তাকে আর্থ লিড বা আর্থিং তার বলে। মাটির সাথে কার্যকরী বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য আর্থ তারের শেষে যে ধাতব ফলক বা পাত কিংবা ধাতুর মাটির ভিতরে থাকে তাকে আর্থ প্লেট বা আর্থ ইলেকট্রোড বলে। আর্থিংয়ের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন ধরনের আর্থ ইলেকট্রোড ব্যবহার করা হয়। কলকারখানায় ভালো আর্থিং করতে হয় বলে প্লেট বা পাইপ ইলেকট্রোড ব্যবহার করা হয়। বাসাবাড়িতে রড ইলেকট্রোড দিয়ে আর্থিং করা হয়। সচরাচর 5 রকমের আর্থ ইলেকট্রোড ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে পাইপ ইলেকট্রোড, রড ইলেকট্রোড, প্লেট ইলেকট্রোড, সিট ইলেকট্রোড, স্ট্রিপ ইলেকট্রোড। আর্থ ইলেকট্রোডের ওপর ভিত্তি করে আর্থিং করার পদ্ধতি 5 প্রকার: পাইপ আর্থিং, রড আর্থিং, প্লেট আর্থিং, শিট আর্থিং, স্ট্রিপ আর্থিং। আর্থ রেজিস্ট্যান্স: আর্থ লিড ও আর্থ ইলেকট্রোডের
সম্মানিত রেজিস্ট্যান্সকেই আর্থ রেজিস্ট্যান্স বলে। আর্থিংয়ের রেজিস্ট্যান্স খুব কম হওয়া ভালো। সামান্য কারেন্ট যদি কোনো সরঞ্জামটির বডিতে আসে তা যেন সাথে সাথে আর্থিংয়ের মাধ্যমে খুব সহজেই মাটির নিচে যেতে পারে, সেজন্যই আর্থ রেজিস্ট্যান্স কম হওয়া দরকার। বাসাবাড়ির আর্থ রেজিস্ট্যান্স 1 ওহমের কম হওয়া উচিত এবং বড় বড় মিল ফ্যাক্টরিতে 5 ওহমের কম হওয়া উচিত। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আর্থিং ও নিউট্রালের মধ্যে পার্থক্য। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে। আপনারা জেনেছেন আর্থিং কি, আর্থিং কাকে বলে, আর্থিং কেন ব্যবহার করা হয়, আর্থিং ব্যবহারের প্রয়োজনীয়তা এবং আর্থিং করার পদ্ধতি সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নিউট্রাল, আর্থিং ও গ্রাউন্ডিংয়ের মধ্যে পার্থক্য কী। কেউ মনে করে আর্থিং ও নিউট্রাল এক, আবার কেউ মনে করে আর্থিং এবং গ্রাউন্ডিং এক। আসলে এই বিষয়গুলো এক নয়। নিউট্রাল, আর্থিং এবং গ্রাউন্ডিং এই 3টি বিষয় আলাদা এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের 3টি বিষয় আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। আজকের এই ভিডিও দেখে আপনার এই 3টি বিষয়ের ওপর কনফিউশন সব দূর হয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো নিউট্রাল কি এবং নিউট্রাল কী কাজে ব্যবহার করা হয়। নিউট্রাল লাইন হচ্ছে একটি নিরপেক্ষ পরিবাহী যা সিঙ্গেল ফেজ সার্কিট তৈরি করতে ফেজ লাইনের সহিত ব্যবহার করতে হয়। নিউট্রাল লাইনে কোনো ধরনের কারেন্ট ও ভোল্টেজ থাকে না, এই জন্য টেস্টার ধরলে টেস্টারে কোনো লাইন শো করে না। যদি কখনো নিউট্রাল লাইনে বিদ্যুৎ শো করে তাহলে বুঝবেন সার্কিটে অথবা ওয়ারিংয়ে কোনো সমস্যা রয়েছে। তবে সার্কিট অন থাকা অবস্থায় নিউট্রাল লাইনে সামান্য কিছু কারেন্ট থাকতে পারে। যদি এম্পিয়ার মিটার দিয়ে নিউট্রাল লাইন চেক করেন তাহলে দেখবেন যে নিউট্রাল লাইনে কারেন্ট শো করতেছে। তবে এই কারেন্ট শো করলেও ভোল্টেজ শূন্য থাকায় নিউট্রাল লাইনে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলে না, এমনকি কোনো শর্কও করে না। সার্কিটের সমস্যা থাকার কারণে অনেক সময় নিউট্রাল লাইন দিয়ে অনেক কারেন্ট প্রবাহিত হয়। নিউট্রাল লাইনকে অনেকে রিটার্ন ওয়্যারও বলে থাকে। আসলে নিউট্রাল লাইন সিঙ্গেল ফেজ সার্কিটে ব্যবহার করা হয় সিঙ্গেল ফেজ লোড চালাতে সাহায্য করতে। আমরা নিউট্রাল লাইন কিভাবে পাই? নিউট্রাল আমরা স্টেপ ডাউন সাবস্টেশন থেকে পাই। মূলত সাবস্টেশনে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে সেখান থেকে। যখন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রান্সমিশন করা হয় তখন শুধু ফেজ লাইন বা লাইভ ওয়্যার ট্রান্সমিশন করা হয়, এখান থেকে কোনো নিউট্রাল লাইন থাকে না। স্টেপ ডাউন সাবস্টেশনে হাই ভোল্টেজ লাইন ইনপুট করে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে সাবস্টেশন থেকে লোকালয়ে সাপ্লাই দেওয়া হয়। এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে সাবস্টেশনে ইনপুট হয়েছে 3টি কেবল আর আউটপুট হয়েছে 4টি কেবল। ইনপুট কেবল 3টি শুধু ফেজ আর আউটপুট 4টির মধ্যে 3টি হচ্ছে ফেজ, একটি হচ্ছে নিউট্রাল। স্টেপ ডাউন ট্রান্সফরমারের 2টি অংশ, প্রাইমারি ও সেকেন্ডারি। ট্রান্সফরমারের উপরের দিকে দেখবেন যে 7টি টার্মিনাল আছে, পিছনের দিকে 3টি ও সামনের দিকে 4টি। পিছনের 3টি বড় আর সামনের 4টি ছোট। পিছনের 3টি হচ্ছে হাই ভোল্টেজ ইনপুট আর সামনের এই 3টি হচ্ছে লো ভোল্টেজ আউটপুট এবং এই 4 নম্বরটা হচ্ছে নিউট্রাল। ট্রান্সফরমারের ভিতরে মোট 6টি কয়েল থাকে, তার মধ্যে 3টি প্রাইমারি সেকশনে বা হাই ভোল্টেজ ইনপুট সেকশনে আর 3টি সেকেন্ডারি সেকশনে বা লো ভোল্টেজ আউটপুট সেকশনে। একটা সেকশনে 3টি কয়েল সংযোগ দেওয়া হয় স্টার কানেকশনে। সেকেন্ডারি সেকশনে স্টার কানেকশনে 0 পয়েন্ট থেকে যে কেবল বাইর করা হয় সেটাই নিউট্রাল ওয়্যার। এখান থেকে যে কোনো একটি ফেজ এবং এই নিউট্রাল নিয়ে তৈরি হয় সিঙ্গেল ফেজ লাইন। এই ট্রান্সফরমার নিউট্রাল পয়েন্টে আবার গ্রাউন্ডিং সংযোগ করা হয়। এবার জানাবো আর্থিং কি, আর্থিং কেন করতে হয়। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু বা মেটাল নির্মিত বহিরাবরণ বাইরে বডি থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহী দ্বারা পৃথিবী মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে আর্থিং বলে। ধরুন আপনার বাসায় কোনো একটি ইলেকট্রিক্যাল ডিভাইসের বডিতে হাত দিলে চিনচিন করে ওঠে এবং বডিতে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলে। এরকম হওয়ার কারণ ডিভাইসের সার্কিট বোর্ড থেকে কোনো কারণে কারেন্ট লিকেজ হয়ে বডিতে শো করতেছে। এই সমস্যাটি দূর করার জন্য একটি চিকন তার নিয়ে তারের এক প্রান্তে ডিভাইসটির বডিতে কোনো এক জায়গায় সংযোগ দিন মেটালের মধ্যে। এরপর তারের আরেক প্রান্ত মাটিতে বা ওয়ালে একটি লোহার পেরেক লাগিয়ে তার সাথে সংযোগ করে দিন। এবার দেখবেন ডিভাইসের বডিতে আর কারেন্ট শো করতেছে না। এখানে যে কাজটি করলেন এর নামে হচ্ছে আর্থিং করা। আর্থিং কেন ব্যবহার করা হয়? আর্থিং ব্যবহার করার মূল উদ্দেশ্য ইলেকট্রিক্যাল ডিভাইস ও ব্যবহারকারী উভয়কে অনাকাঙ্ক্ষিত ইলেকট্রিক্যাল দুর্ঘটনা নিরাপদে রাখা। এই পিকচারটি লক্ষ্য করুন। এটি হচ্ছে 1 ফেজ সেকেন্ডের ডিস্ট্রিবিউশন অফ ট্রান্সফরমার। এটি হচ্ছে ফেজ লাইন আর এটি হচ্ছে নিউট্রাল লাইন। এখানে নিউট্রাল লাইনে গ্রাউন্ডিং করা রয়েছে। আর এটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এই ডিভাইসের বডির সাথে এখানে আর্থিং করা রয়েছে। আর ইনি হচ্ছে একজন ব্যক্তি যে এই ডিভাইসটি চালনা করতেছে। যখন আমরা এখানে চালনা করার জন্য ভোল্টেজ বা সাপ্লাই দিই তখন বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হয়ে লোডে কাজ করে এবং এই কাজ করার ক্ষেত্রে যখন ডিভাইসটির বডিতে কোনো প্রকার যদি কারেন্ট ফল্ট কারেন্ট শো করে বা কারেন্ট হয়ে যায় তখন এই আর্থিং করা থাকার কারণে এদিক দিয়ে ফল্ট কারেন্টগুলো মাটিতে চলে যাবে। তখন এই ব্যক্তি সম্পূর্ণ নিরাপদে থাকবে, এই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, এই ব্যক্তিকে কোনো শর্ট করবে না। আর যদি ইলেকট্রিক্যাল ডিভাইসটি আর্থিং করা না থাকে আর যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল ডিভাইসটি বডিতে কারেন্ট হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, তখন যদি ব্যক্তি এই ডিভাইসটিকে চালনা করতে আসে হাত দেওয়া মাত্রই ব্যক্তির শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে মাটিতে চলে যাবে এবং চিনচিন অনুভূতি বা শক অনুভূতি হবে। যাতে এই দুর্ঘটনাটি না হয় সেজন্য আর্থিং ব্যবহার করতে হয়। এবার জানাবো গ্রাউন্ডিং কি, গ্রাউন্ডিং কেন করতে হয়। অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে বাসাবাড়ি ও কলকারখানা পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে রক্ষা করার জন্য নিউট্রালের সাথে আর্থের যে সংযোগ স্থাপন করা হয় সেটাই হচ্ছে গ্রাউন্ডিং। আর্থিং ও গ্রাউন্ডিং একই কাজ করলেও কার্যক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। আর্থিং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বডির সাথে সংযোগ দিয়ে সরাসরি মাটির সাথে সংযোগ দেওয়া হয়, আর অপরদিকে গ্রাউন্ডিং সাবস্টেশনে থাকা স্টেপ ডাউন ট্রান্সফরমারের নিউট্রাল পয়েন্টে সংযোগ দিয়ে মাটির সাথে সংযোগ দেওয়া হয়। এছাড়া আমাদের বাসাবাড়িতে যে বৈদ্যুতিক লাইন নেওয়া হয় সেই লাইনের মিটারের ওইখানে লক্ষ্য করলে দেখবেন নিউট্রাল পয়েন্ট থেকে একটি তার বের করে মাটির সাথে সংযোগ দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ডিং।
এটা করা হয় এই কারণে, যদি কখনো কোনো দুর্ঘটনাবশত নিউট্রাল লাইনে কারেন্ট প্রভাবিত হয় তাহলে তা যেন সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ছাড়াই মাটিতে পৌঁছে যায় এবং পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমের ভারসাম্য রক্ষা করে। গ্রাউন্ডিং ব্যবহার করার একটি প্রধান কারণ, 3টি ফেজের মধ্যে যদি যে কোনো একটি ফেজ কোনো কারণে মিস বা ফেল করে তাহলে বাকি 2টি ফেজে অথবা নিউট্রালে অনেক ভোল্টেজ ও কারেন্ট উৎপন্ন হয়। তখন নিউট্রাল লাইনে গ্রাউন্ডিং করা থাকলে সেই অতিরিক্ত কারেন্ট ও ভোল্টেজ দ্রুত গ্রাউন্ডিং লাইন দিয়ে আর্থে চলে যায় এবং কোনো দুর্ঘটনার ঘটার ভয় থাকে না। গ্রাউন্ডিং এর পিট আর্থিং এর মতোই করে নিতে হয়। যে পিটে গ্রাউন্ডিং এর সংযোগ দেওয়া হবে সেখানে কোনো আর্থিং এর সংযোগ দেওয়া যাবে না। এবার চলুন এই 3টি বিষয়ের মূল পার্থক্যগুলো এক নজরে দেখে নিই। নিউট্রাল সিঙ্গেল ফেজ সার্কিট তৈরি করতে ব্যবহার করা হয়, আর্থিং নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়, গ্রাউন্ডিং ও নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। নিউট্রালের উৎপত্তি সাবস্টেশনে স্টেপ ডাউন ট্রান্সফরমারের স্টার পয়েন্ট থেকে, আর্থিং এর উৎপত্তি আর্থ ভূমি বা মাটি থেকে, গ্রাউন্ডিং এর উৎপত্তি আর্থ ভূমি বা মাটি থেকে। নিউট্রাল সরাসরি ইলেকট্রিক্যাল ডিভাইসে সংযোগ দেওয়া হয়, আর্থিং ইলেকট্রিক্যাল ডিভাইসের বডির সাথে সংযোগ দেওয়া হয়, গ্রাউন্ডিং নিউট্রালের উৎপত্তি স্থানের কাছাকাছি নিউট্রালের সাথে সংযোগ দেওয়া হয়। নিউট্রাল লাইনে সামান্য কারেন্ট ও ভোল্টেজ থাকতে পারে, আর্থিংয়ে কোনো প্রকার কারেন্ট ও ভোল্টেজ থাকবে না। নিউট্রালে কারেন্ট ও ভোল্টেজ থাকলে তা গ্রাউন্ডিং লাইন দিয়ে আর্থে চলে যায়। নিউট্রালে কালো রঙের তার ব্যবহার করা হয়, আর্থিংয়ে সবুজ এবং সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়, গ্রাউন্ডিংয়ে কালো রঙের তার ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ লোড চালাতে একটি ফেজের সহিত নিউট্রাল লাইন ব্যবহার করতে হয়। আর্থিং ব্যবহার করা হয় ব্যবহারকারীকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করতে, আর গ্রাউন্ডিং ব্যবহার করা হয় পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে ইলেকট্রিক্যাল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করতে। আপনারা জেনেছেন নিউট্রাল, আর্থিং ও গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্য কী। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফেজ, নিউট্রাল ও আর্থিং লাইন চেনার উপায় সম্পর্কে। তো চলুন শুরু করে আজকের ভিডিও। এই বিষয়টা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ফেজ, নিউট্রাল ও আর্থিং কী, কোনটার কী কাজ। এটা না জানলে আমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো না। তো শুরুতে খুব সংক্ষিপ্তভাবে জানাবো ফেজ, নিউট্রাল ও আর্থিং কী। ফেজ কী? ফেজ শব্দের অর্থ দশা বা পর্যায়, আর এক অর্থে অবস্থান করা। ফেজ মানে পজিটিভ, ফেজ মানে লাইভ ওয়্যার। ফেজ মানে যে লাইনে সবসময় বিদ্যুৎ বিদ্যমান থাকে। ইলেকট্রিক্যাল সার্কিটে 2 ধরনের ফেজ সিস্টেম রয়েছে, সিঙ্গেল ফেজ সিস্টেম, 3 ফেজ সিস্টেম। নিউট্রাল কী বা নিউট্রাল লাইন কী? নিউট্রাল লাইন হচ্ছে একটি নিরপেক্ষ পরিবাহী যা সিঙ্গেল ফেজ সার্কিট তৈরি করতে ফেজ লাইনের সহিত ব্যবহার করতে হয়। নিউট্রাল লাইনে কোনো ধরনের কারেন্ট ও ভোল্টেজ থাকে না, এজন্য টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলে না। যদি কখনো নিউট্রাল লাইনে বিদ্যুৎ শো করে তাহলে বুঝবেন সার্কিট অথবা ওয়ারিংয়ে কোনো সমস্যা রয়েছে। আর্থিং কী? অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ধাতু বা মেটাল দিয়ে নির্মিত বডির থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহী দ্বারা পৃথিবী মাটিতে প্রেরণ করার ব্যবস্থাকে আর্থিং বলে। সহজ কথায়, আমরা যখন কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চালনা করি তখন ডিভাইসের বডিতে কিছু লিকেজ কারেন্ট চলে আসে। সেই কারেন্টকে একটি তারের মাধ্যমে মাটিতে পৌঁছে দেওয়া হয় যাতে ব্যবহারকারী নিরাপদে ডিভাইসটি ব্যবহার করতে পারে। এই ব্যবস্থাটাই আর্থিং করা। এবার জানাবো কোনটা ফেজ লাইন, কোনটা নিউট্রাল লাইন এবং কোনটা আর্থিং লাইন তা কীভাবে নির্ণয় করবেন। প্রথম ধাপ, টেস্টার দিয়ে চেকিং করে নেওয়া। আপনি যখনই কোনো ইলেকট্রিক্যাল কাজ করতে যাবেন তখন সর্বপ্রথম টেস্টার দিয়ে চেক করে নেবেন লাইনে কারেন্ট আছে কিনা, লাইনটি চালু আছে কিনা। যদি এক বা একাধিক তার থাকে তাহলে প্রতিটি তারে টেস্টার ধরে ধরে চেক করবেন। যে তারে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলবে সেটা হচ্ছে ফেজ লাইন, আর যে তারে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলবে না সেটা হচ্ছে নিউট্রাল লাইন অথবা আর্থিং লাইন। তারের কালার দেখে নির্ণয় করা। আমাদের দেশে সাধারণত লাল রঙের তার ফেজ হিসাবে, কালো রঙের তার নিউট্রাল হিসাবে এবং হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তার আর্থিং হিসেবে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 2টি তার অথবা 3টি তার দিয়ে লাইন টানা হয়। 2টি তার হলে একটি লাল ও একটি কালো তার টানা হয়। লাল তার দিয়ে ফেজ লাইন এবং কালো তার দিয়ে নিউট্রাল লাইন সাপ্লাই দেওয়া হয়। আর যদি সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে 3টি তার দিয়ে লাইন টানা হয় তাহলে 3 নম্বর লাইনটি আর্থিংয়ের জন্য এবং এখানে সবুজ বা সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। 3 ফেজ লাইনের ক্ষেত্রে 4টি তার অথবা 5টি তার দিয়ে লাইন টানা হয়। যেখানে 4টি তার দিয়ে লাইন টানা হয় সেখানে 3টি তার হচ্ছে ফেজ লাইন আর অন্যটি হচ্ছে নিউট্রাল লাইন। আর যেখানে 5টি তার দিয়ে লাইন টানা হয় সেখানকার 3টি হচ্ছে ফেজ লাইন, আরেকটি হচ্ছে নিউট্রাল লাইন আর অন্যটি হচ্ছে আর্থিং লাইন। 3টি ফেজ আলাদাভাবে বোঝানোর জন্য 3 ফেজে 3 রঙের তার ব্যবহার করা হয়। 1 নম্বর ফেজের জন্য লাল রঙের তার, 2 নম্বর ফেজের জন্য হলুদ রঙের তার এবং 3 নম্বর ফেজের জন্য ব্লু রঙের তার ব্যবহার করা হয়। আর নিউট্রালের জন্য কালো রঙের তার এবং আর্থিংয়ের জন্য সবুজ বা সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। এই তারের কালার অনুযায়ী সহজে ফেজ, নিউট্রাল ও আর্থিং লাইন নির্ণয় করতে পারেন। আবার কিছু জায়গায় দেখা যায় কালার ওয়াইজ কেবল ব্যবহার করা হয় না, সবগুলো লাইনের জন্য একই কালারের কেবল ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে কেবলগুলো নাম্বারিং করা থাকে 1, 2, 3, 4, 5 এরকম। 1 নম্বর কেবলটি লাইন 1 রেড ফেজ ধরা হয়, 2 নম্বর কেবলটি লাইন 2 ইয়েলো ফেজ ধরা হয়, 3 নম্বর কেবলটি লাইন 3 ব্লু ফেজ ধরা হয়, 4 নম্বর কেবলটি নিউট্রাল ধরা হয় আর 5 নম্বর কেবলটি আর্থিং লাইন ধরা হয়। আমরা বাসাবাড়িতে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি সেগুলোর এরকম একটি রাউন্ড কেবল থাকে ইলেকট্রিক লাইন সংযোগ দেওয়ার জন্য। এই কেবলের ইনসুলেশন তুলে ফেললে 2 কালারের তার অথবা 3টি 3 কালারের চিকন তার দেখতে পাবেন। এই 2টি বা 3টি কেবলের কালারগুলো হচ্ছে এমন ব্রাউন, ব্লু এবং গ্রিন, ইয়েলো মিশ্রিত কেবল। এখানে যে কেবলের মধ্যে 2টি কোর থাকে তার মধ্যে একটি হচ্ছে ফেজ আরেকটি হচ্ছে নিউট্রাল, এখানে আর্থিং থাকে না। আর যে কেবলের মধ্যে 3টি কোর থাকে তার মধ্যে একটি হচ্ছে ফেজ আরেকটি হচ্ছে নিউট্রাল আর অন্যটি হচ্ছে আর্থিং। ব্রাউন কালারের কেবলটি হচ্ছে ফেজ লাইন, ব্লু কালারের কেবলটি হচ্ছে নিউট্রাল লাইন এবং ইয়েলো ও গ্রিন মিশ্রিত কালারের কেবলটি হচ্ছে আর্থিং লাইন। আবার অনেক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে এইরকম 3টি কোরের কেবল থাকে, সাদা, কালো ও সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার। এখানে সাদা রঙের তারটি হচ্ছে ফেজ আর কালো রঙের তারটি হচ্ছে নিউট্রাল আর হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তারটি হচ্ছে আর্থিং। সুইচ বোর্ডে ফেজ, নিউট্রাল চেনার উপায়।
সুইচ বোর্ডে ফেস নিউট্রাল চেক করতে হলে সুইচ বোর্ডে থাকা 2 পিন সকেটের পয়েন্টে টেস্টার ধরতে হবে। যে পয়েন্টে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলবে সেটা হচ্ছে ফেস লাইন, আর যে পয়েন্টে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলবে না সেটা হচ্ছে নিউট্রাল লাইন। সুইচ বোর্ডের ভিতরে এরকম কানেকশন করা হয়। এখানে শুধু 2টি পয়েন্টে নিউট্রাল ব্যবহার করা হয়। একটি হচ্ছে 2 পিন সকেট থাকলে 2 পিন সকেটের একটি পয়েন্টে, আর যদি সুইচ বোর্ডে ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয় তাহলে ইন্ডিকেটর লাইটের একটি পয়েন্টে, আর বাকি কানেকশনগুলো সব ফেস লাইন দিয়ে করা হয়। 3 পিন সকেটে ফেস নিউট্রাল আর্থিং চিনতে হলে এটা মনে রাখতে হবে, এই উপরের এই পয়েন্টে হচ্ছে আর্থিং, আর নিচের এই দুটির মধ্যে একটি হচ্ছে ফেস, একটি হচ্ছে নিউট্রাল। কিন্তু এটা সহজে বোঝা যায় না, তবে এটা যাচাই করার জন্য টেস্টার দিয়ে চেক করতে হয়। এই দুটি পয়েন্টের মধ্যে যে কোনো একটি পয়েন্টে প্রথমে টেস্টার ধরতে হবে। যে পয়েন্টে ধরলে টেস্টারে বাতি জ্বলবে সেটি হচ্ছে ফেস লাইন, আর যে পয়েন্টে টেস্টার ধরলে টেস্টারে বাতি জ্বলবে না সেটা হচ্ছে নিউট্রাল লাইন। আমাদের বাসায় এরকম একটি সাব ডিবি বোর্ড থাকে। এই সাব ডিবি বোর্ডে মাঝখানে যে ব্রেকারগুলো ব্যবহার করা হয় এগুলো সবগুলোতে ফেস লাইন দিয়ে কানেকশন করা হয়, আর উপরের দিক বা সাইডের দিকে এরকম ছোটো পয়েন্ট থাকে। সেই পয়েন্টগুলোর একটিতে নিউট্রাল লাইন এবং আরেকটিতে আর্থিং লাইন ব্যবহার করা হয়। আপনারা আমাদের বাসা বাড়ির আশপাশে দেখবেন যে ইলেকট্রিক্যাল সাপ্লাই পোল রয়েছে, সেই পোলে দেখবেন এরকম 4টি তার থাকে। এই 4টি তারের মধ্যে উপরেরটি হচ্ছে 1 নম্বর ফেস, ফেস 1, 2 নম্বরটা হচ্ছে 2 নম্বর ফেস, ফেস 2, 3 নম্বরটি হচ্ছে ফেস 3 এবং 4 নম্বরটি হচ্ছে নিউট্রাল লাইন। আবার কিছু জায়গায় দেখবেন এরকম 5টি তারের লাইন রয়েছে। এক্ষেত্রে 1 নম্বরটি হচ্ছে ফেস 1, 2 নম্বরটি হচ্ছে ফেস 2, 3 নম্বরটি হচ্ছে ফেস 3, 4 নম্বরটি হচ্ছে নিউট্রাল এবং 5 নম্বরটি হচ্ছে রাস্তার বাতির জন্য লাইন। আর এই পিকচারটি লক্ষ্য করুন, এখানে এই উপরের এই 3টি কেবল হচ্ছে ফেস লাইন, আর এটা হচ্ছে একটি 1 ফেস ট্রান্সফরমার, আর এটি হচ্ছে নিউট্রাল লাইন। এখানে যে লাইনটা সংযোগ দেওয়া হয়েছে, এখানে এই ফেসটা থেকে একটি লাইন নেওয়া ট্রান্সফরমার নেওয়া হয়েছে, তারপর ট্রান্সফরমার থেকে ফেস লাইন নেওয়া হয়েছে, আর নিউট্রাল থেকে নিউট্রাল লাইন নিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন বৈদ্যুতিক পাওয়ার, এনার্জি ও বিদ্যুৎ পরিমাপের হিসাব সম্পর্কে। এই ভিডিও থেকে আপনি কি জানতে পারলেন আর কি জানতে পারলেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি আপনার উপকারে আসতেছে কি না। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। পাওয়ার টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 9ম ভিডিও। এর আগে ভিডিও থেকে আপনারা জেনেছেন ফেস, নিউট্রাল ও আর্থিং লাইন চেনার উপায় সম্পর্কে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বৈদ্যুতিক পাওয়ার, এনার্জি ও বিদ্যুৎ পরিমাপের হিসাব সম্পর্কে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। বিদ্যুৎ চলে গেলে আমরা বলে থাকি বিদ্যুৎ চলে গেছে, কেউ বলে ইলেকট্রিসিটি চলে গেছে, কেউ বলে কারেন্ট চলে গেছে, আবার কেউ বলে পাওয়ার চলে গেছে। তো আমরা যেভাবে বলি না কেন এই কথাগুলোর অর্থ কিন্তু একই। এই সবগুলো বাক্য দিয়ে বিদ্যুৎকে বোঝানো হয়েছে, কিন্তু ইলেকট্রিক্যাল পরিভাষায় ইলেকট্রিসিটি, কারেন্ট ও পাওয়ার এই শব্দগুলো আলাদা আলাদা অর্থ বোঝায়। আপনি যদি সাধারণ ব্যক্তি হন তাহলে সবগুলো শব্দের অর্থ একই মনে করতে পারেন, আর যদি আপনি ইলেকট্রিক্যাল বিষয়ে লেখাপড়া করেন তাহলে এই শব্দগুলোর অর্থ আলাদা আলাদা কি তা অবশ্যই জানা থাকতে হবে। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এই শব্দ দ্বারা পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমকে বোঝানো হয়, আর সার্কিটে বিদ্যুৎ প্রবাহের হারকে বলা হয় কারেন্ট। আর ইলেকট্রিক পাওয়ারকে ইলেকট্রিক্যাল পরিভাষায় বৈদ্যুতিক কাজ করার ক্ষমতাকে বোঝানো হয়। এবার জানাবো ইলেকট্রিক পাওয়ার কি, ইলেকট্রিক পাওয়ার কাকে বলে, বা পাওয়ার বলতে কি বোঝায়। পাওয়ার মানে ক্ষমতা, বৈদ্যুতিক কাজ করার ক্ষমতাকে পাওয়ার বলে। সহজ কথায় ইলেকট্রিক্যাল যন্ত্রের কাজ করার ক্ষমতাকে পাওয়ার বলে। পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, এর একক হলো ওয়াট। ওয়াট মিটারের সাহায্যে পাওয়ার মাপা হয়। যে ইলেকট্রিক্যাল যন্ত্রের ওয়াট বেশি সেই ইলেকট্রিক্যাল যন্ত্রের কাজ করার ক্ষমতাও বেশি। এটা হচ্ছে একটি 10 ওয়াটের লাইট, এটা হচ্ছে একটি 20 ওয়াটের লাইট, আর এটা হচ্ছে একটি 30 ওয়াটের লাইট। এখানে দেখুন 10 ওয়াট লাইটের থেকে 20 ওয়াট লাইটের আলো বেশি, এর কারণ 10 ওয়াট লাইটের থেকে 20 ওয়াট লাইটের পাওয়ার বেশি। আবার 20 ওয়াট লাইটের থেকে 30 ওয়াট লাইটের আলো বেশি, এর কারণ 20 ওয়াট লাইটের থেকে 30 ওয়াট লাইটের পাওয়ার বেশি, যে কারণে আলো বেশি। যে লাইটের ওয়াট বা পাওয়ার বেশি হবে সে লাইটের আলো দেওয়ার ক্ষমতাও বেশি হবে বা কাজ করার ক্ষমতাও বেশি হবে। আমরা যখন ইলেকট্রিক লাইট কেনার জন্য দোকানে যাই তখন দোকানদারকে বলি আমাকে একটি লাইট দেন, তখন দোকানদার জিজ্ঞেস করে কত ওয়াটের লাইট দিব বা কত পাওয়ার লাইট দিব। এটা জিজ্ঞেস করার কারণ আপনার যদি কম আলো প্রয়োজন হয় তাহলে কম ওয়াটের লাইট দিবে, আর যদি আপনার বেশি আলো প্রয়োজন হয় তাহলে বেশি ওয়াটের লাইট দিবে। এর জন্য এই প্রশ্নটা আপনাকে দোকানদাররা করে। আলো দেওয়াটা হচ্ছে একটি লাইটের প্রধান কাজ, আর এই বৈদ্যুতিক কাজ করার ক্ষমতাকে বলা হয় পাওয়ার। যে লাইট যত বেশি ওয়াটের হবে সেই লাইটে তত বেশি এনার্জি খরচ হবে। একটি 1 কিলোওয়াট পানি মোটর ঘন্টা যে পরিমাণ পানি তুলতে পারে তার থেকে 1 ঘন্টা দ্বিগুণ পরিমাণ পানি তুলতে পারে একটি 2 কিলোওয়াটের মোটর। এর কারণ 1 কিলোওয়াট মোটরের থেকে 2 কিলোওয়াট মোটরের পাওয়ার বেশি, অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি। ইলেকট্রিক্যাল যন্ত্রের পাওয়ার হিসাব করা হয় ওয়াটে, 1000 ওয়াট সমান 1 কিলোওয়াট। আর যান্ত্রিক যন্ত্রের পাওয়ার হিসাব করা হয় হর্স পাওয়ারে, 1 হর্স পাওয়ার বা 1 এইচপি বা 1 ঘোড়া সমান 746 ওয়াট। এবার জানাবো ইলেকট্রিক এনার্জি কি, ইলেকট্রিক এনার্জি কাকে বলে, এনার্জি বলতে কি বোঝায়। এনার্জি মানে শক্তি। ইলেকট্রিক্যাল পরিভাষায় বৈদ্যুতিক কাজ করার সামর্থ্য বা শক্তিকে এনার্জি বলে। একটি নির্দিষ্ট সময় সার্কিটে কি পরিমাণ বৈদ্যুতিক কাজ করলো তাকে বোঝানো হয়। যেমন একটি 1 কিলোওয়াট পাওয়ারের পানি মোটর ঘন্টায় 1000 লিটার পানি তুলতে পারে, এটা হচ্ছে মোটরের কাজ করার ক্ষমতা অর্থাৎ পাওয়ার। আর এই কাজটি করতে মোটরটি 1 ঘন্টা কি পরিমাণ শক্তি ব্যয় করলো বা কি পরিমাণ বিদ্যুৎ খরচ করলো তার হিসাব করাকে বলা হয় এনার্জি। পাওয়ার ও সময়ের গুণফলকে এনার্জি বলে। এনার্জির একক হলো ওয়াট আওয়ার বা কিলোওয়াট আওয়ার। এনার্জি মিটারের মাধ্যমে এনার্জি পরিমাপ করা হয়। 1 কিলোওয়াট আওয়ার এনার্জি সমান 1 ইউনিট। সহজ কথায় 1000 ওয়াট ইলেকট্রিক্যাল যন্ত্র যদি 1 ঘন্টা কাজ করে তাহলে 1 ইউনিট এনার্জি খরচ হয়, মানে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বেকার যুবক ভাইদের জন্য সুখবর, আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে 3 মাস ও 4 মাস মেয়াদী ইলেকট্রিক্যাল, এসিও, ফ্রিজ, প্লাম্বার, থাইও অ্যালুমিনিয়াম বা লিড মেশিনের কাজ শিখতে চান তারা ভিডিওতে কমেন্ট করে জানান। বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জির মধ্যে সম্পর্ক। বৈদ্যুতিক পাওয়ার হলো কোনো সার্কিটে একক সময়ে ব্যয়িত বিদ্যুৎ, আর বৈদ্যুতিক এনার্জি হলো একটি নির্দিষ্ট সময়ে বা মোট সময়ে ব্যয়িত বিদ্যুৎ। ধরুন একটি সার্কিটে প্রতি সেকেন্ডে 1000 ওয়াট কাজ করতেছে, ফলে প্রতি মুহূর্তে একটি নির্দিষ্ট পরিমাণে এনার্জি বা বিদ্যুৎ খরচ হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার। আর যদি এই 1000 ওয়াট লোড 1 ঘন্টা কাজ করে তাহলে 1 কিলোওয়াট আওয়ার এনার্জি বা বিদ্যুৎ খরচ করে, অর্থাৎ 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে, এটা হচ্ছে এনার্জি। পাওয়ারের সংক্ষিপ্ত রূপ পি। পি সমান হচ্ছে
ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। আর এনার্জি সমান হচ্ছে ভি মানে ভোল্টেজ গুণন কারেন্ট গুণন সময় অথবা পাওয়ার গুণন সময়। এখন একটি হিসাব আপনাদেরকে দেখাই। আমার বিশেষ হিসাব করাটা দেখলে আপনার খুব পরিষ্কারভাবে পাওয়ার ও এনার্জি কি তা বুঝতে পারবেন। ধরুন আপনার বাসায় 5টি লাইট, 2টি সিলিং ফ্যান, একটি টেলিভিশন, একটি ফ্রিজ ও একটি পানি তোলার মোটর রয়েছে। এখন এই সবগুলো লোডের মোট ওয়াট হিসাব করি। তাহলে 5টি লাইট 30 ওয়াট করে 150 ওয়াট, 2টি ফ্যান 80 ওয়াট করে 160 ওয়াট, একটি টেলিভিশন 70 ওয়াট, একটি ফ্রিজ 220 ওয়াট, একটি পানি মোটর 1 কিলোওয়াট 1000 ওয়াট, মোট হয় 1600 ওয়াট। তাহলে আপনার বাসায় মোট 1600 ওয়াট ইলেকট্রিক্যাল লোড রয়েছে, মানে 1600 পাওয়ারের ইলেকট্রিক্যাল যন্ত্র রয়েছে। এখন এই সবগুলো লোড যদি একসাথে চালান তাহলে 1600 ওয়াট লোড কাজ করবে এবং একটি একক সময়ে 1600 ওয়াট পাওয়ার খরচ হবে। এটা হচ্ছে প্রতি মুহূর্তের পাওয়ার। আর যদি একটি নির্দিষ্ট সময় 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা এই 1600 ওয়াট লোড চলে তাহলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে সেটা হিসাব করার ফলাফল হচ্ছে এনার্জি। পাওয়ার ও সময়ের গুণফলেই এনার্জি। ধরুন 1600 ওয়াট লোড 1 ঘন্টা চললো, তাহলে এখানে এনার্জি খরচ হলো 1600 ওয়াট আওয়ার বা 1.6 কিলোওয়াট আওয়ার। 1.6 কিলোওয়াট আওয়ার সমান 1.6 ইউনিট। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 8 টাকা হলে 1.6 ইউনিট বিদ্যুতের দাম হয় 12 টাকা 80 পয়সা। তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন ইলেকট্রিক্যাল পাওয়ার ও এনার্জি কি। সর্বশেষ সহজ একটি উদাহরণ দিই। ধরুন একজন ব্যক্তি কাজ করতে পারে, যে কোনো ধরনের কাজ, এই কাজ করতে পারে, এটা তার ক্ষমতা অর্থাৎ পাওয়ার। আর এই ব্যক্তি সারাদিনে কি পরিমাণ কাজ করলো এটা তার শক্তি ও সামর্থ্য অর্থাৎ এনার্জি। এটাই হচ্ছে পাওয়ার ও এনার্জি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন বাসাবাড়িতে কিভাবে বিদ্যুৎ সংযোগ নিতে হয় সেই পদ্ধতি সম্পর্কে। একটি বিশেষ কথা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার আবেদন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও আপনাদের উপকারে আসতেছে কিনা। আর একটি শেয়ার করে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিয়েছেন বৈদ্যুতিক পাওয়ার, এনার্জি ও বিদ্যুৎ পরিমাপের হিসাব সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাসাবাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পদ্ধতি সম্পর্কে। বিদ্যুৎ সংযোগ নিতে কি কি কাগজপত্র লাগে, কত টাকা খরচ হয়, কিভাবে আবেদন করতে হয়, এইসব বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। তো চলুন শুরু করে আজকের ভিডিও। প্রথমে জানাবো নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগে। 1 নম্বরে যে ব্যক্তির নামে বিদ্যুৎ সংযোগ নিতে চান তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা ও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি 1 কপি। 2 নম্বরে যে জমির মধ্যে মিটার স্থাপন করতে চান সেই জমির মালিকানা দলিলের সত্যায়িত কপি। 3 নম্বরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কর্তৃক বাড়ির অনুমোদিত সত্যায়িত কপি। 4 নম্বরে জমি বা ভবনের ভাড়ার দলিল, যদি প্রযোজ্য হয় সত্যায়িত কপি 1 কপি। 5 নম্বরে ভাড়ার ক্ষেত্রে মালিকের সম্মতিপত্রের দলিল, সত্যায়িত কপি। অস্থায়ী সংযোগের ক্ষেত্রে যথাযথ বিবরণ, প্রযোজ্য ক্ষেত্রে তার কপি। আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে তার ট্রেড লাইসেন্স, প্রযোজ্য ক্ষেত্রে 1 কপি। বহুতল আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাতা ও মালিকের সাথে ফ্ল্যাট মালিকের চুক্তিনামার সত্যায়িত কপি। 6 তলার অধিক ভবনে বিদ্যুৎ সংযোগের জন্য গ্রাহককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাড়পত্র এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দাখিল করতে হবে। আবাসিক গ্রাহকের লোড 50 কিলোওয়াটের উপরে হলে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অনুমতিক্রমে উপকেন্দ্র চালুর অনুমোদন লাগবে। নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত কাগজপত্র প্রয়োজন হয়, তবে সবারই এতগুলো কাগজপত্র প্রয়োজন হয় না। যার যার প্রয়োজন অনুযায়ী এই সমস্ত কাগজপত্র বিদ্যুৎ অফিসে জমা দিতে হয়। এছাড়া নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কিছু শর্ত যা আপনাকে মানতে হবে। আপনার বাসা যে বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নিতে চান সেটা দূরত্ব 130 ফিটের মধ্যে হতে হবে। আপনার বাসার লোডের পরিমাণ কত তা জানাতে হবে। 7.5 কিলোওয়াট লোড পর্যন্ত সিঙ্গেল ফেস লাইন সংযোগ নিতে পারবেন, এর বেশি হলে 3 ফেস লাইন সংযোগ নিতে হবে। একটি বাড়িতে একটি মিটার নিতে পারবেন, যদি একাধিক মিটার নিতে চান তাহলে একাধিক পরিবার দেখাতে হবে। আবাসিক গ্রাহকের লোড চাহিদা 50 কিলোওয়াটের উপরে হলে সাবস্টেশন স্থাপন করতে হবে। এবার জানাবো নতুন বিদ্যুৎ সংযোগ নিতে কত টাকা খরচ হয়। এখানে পল্লী বিদ্যুতে নতুন সংযোগ নিতে কত টাকা খরচ হয় তা উল্লেখ করলাম। আবাসিক বিদ্যুৎ সংযোগের জন্য একক আবেদনের ক্ষেত্রে সিঙ্গেল ফেস 115 টাকা, 3 ফেস 345 টাকা। শেষ সংযোগের জন্য আবেদন ফি 250 টাকা। আবাসিক এলাকায় যে কোনো ধরনের অস্থায়ী সংযোগের জন্য 1500 টাকা আবেদন ফি জমা দিতে হয়। পল্লী বিদ্যুৎ সমিতির নতুন বিদ্যুৎ সংযোগ নিতে হলে প্রথমে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য হতে হয়, সেই সদস্য হওয়ার ফি 50 টাকা। নতুন সংযোগের জন্য জামানতের পরিমাণ। আবাসিক এলাকায় 0 থেকে 2 কিলোওয়াট লোড পর্যন্ত প্রতি কিলোওয়াট লোডের জন্য 400 টাকা। 2 কিলোওয়াট লোডের বেশি হলে প্রতি কিলোওয়াট লোডের জন্য 600 টাকা। বাণিজ্যিক মিটারের জন্য প্রতি কিলোওয়াট 800 টাকা। ধরুন কোনো ব্যক্তি যদি 1 কিলোওয়াট লোডের জন্য নতুন সংযোগ নিতে চায় তবে তার মোট খরচ হবে আবেদন ফি 115 টাকা, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য ফি 50 টাকা, 1 কিলোওয়াট লোডের জন্য জামানত ফি 400 টাকা, মোট 565 টাকা। 1 কিলোওয়াট লোডের নতুন সংযোগ নিতে অফিসিয়াল খরচ হবে 565 টাকা। যদি কোনো ব্যক্তি 2 কিলোওয়াট লোডের জন্য নতুন সংযোগ নিতে চায় তবে তার মোট খরচ হবে আবেদন ফি 115 টাকা, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য ফি 50 টাকা, 2 কিলোওয়াট লোডের জন্য জামানত ফি প্রতি কিলোওয়াট লোডের জন্য 400 টাকা করে 800 টাকা, মোট খরচ হবে 965 টাকা। তাহলে 2 কিলোওয়াট লোডের জন্য নতুন সংযোগ নিতে হলে অফিসিয়াল খরচ হবে 965 টাকা। আবার যদি কোনো ব্যক্তি 4 কিলোওয়াট লোডের জন্য নতুন সংযোগ নিতে চায় তবে তার মোট খরচ হবে আবেদন ফি 115 টাকা, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য ফি 50 টাকা, 4 কিলোওয়াট লোডের জন্য জামানত ফি প্রতি কিলোওয়াট 600 টাকা করে, 4 কিলোওয়াট লোড 2400 টাকা। তাহলে মোট খরচ হবে 2565 টাকা। যদি কোনো ব্যক্তি 4 কিলোওয়াট লোডের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ নিতে চায় তাহলে তার অফিসিয়াল খরচ হবে 2565 টাকা। জামানত কেন নেওয়া হয়?
এই টাকাটা অনেকটা অ্যাডভান্স বাড়ি ভাড়া দেওয়ার মতো। কেউ যদি কখনো মিটার সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চায় এবং আর কখনো বিদ্যুৎ ব্যবহার না করতে চায়, তবে ওই গ্রাহকের যদি বকেয়া বিল থাকে তবে জামানত থেকে কেটে রাখা হয়। আর যদি কোনো বকেয়া বিল না থাকে তবে গ্রাহক সেই টাকা আবেদন করলে তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। সংযোগের সময় মিটার সরকার ফ্রি দেয়, মিটারের জন্য কোনো দাম নেওয়া হয় না, তাই সেই জন্য মিটার ভাড়া গড়ে 10 টাকা করে নেওয়া হয়। 1 কিলোওয়াট লোডের একটি মিটার পেতে মাত্র 565 টাকা এবং একটি 2 কিলোওয়াট লোডের মিটার পেতে 965 টাকা লাগে। এর বাইরে কোনো টাকা লাগে না। এর বাইরে কেউ যা টাকা দিবেন তা সরকারি খাতে জমা হবে না, সেটা দালাল অসাধুদের পকেটে চলে যাবে। এছাড়াও ওয়ারিংয়ের যাবতীয় খরচ এবং ইলেকট্রিশিয়ানের মজুরি আপনাকে বহন করতে হবে। আবেদন করার নিয়ম। নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার ক্ষেত্রে সাধারণত 2টি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। একটি হচ্ছে অনলাইনে, আরেকটি হচ্ছে অফলাইনে। অনলাইনে আবেদন। অনলাইনে সরাসরি আবেদন বলতে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কোনো কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিগুলোর ওয়েবসাইটে ঢুকে আবেদন করা। আর অফলাইনে আবেদন বলতে আপনার এলাকার নিকটস্থ বিদ্যুৎ বিতরণ অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করা। অনলাইনে আপনার সংযোগের ধরন অনুযায়ী যেসব কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন তার সবগুলো স্ক্যান কপি জমা দিতে হবে। আর অফলাইনে আপনার সংযোগের ধরন অনুযায়ী যেসব কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন তার সবগুলো আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে বিদ্যুৎ বিতরণ অফিসে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করলে আবেদনের ফি বা সমীক্ষা ফি বিকাশ, রকেট বা নগদে পরিশোধ করা যায়। আর অফলাইনে আবেদন করলে বিদ্যুৎ অফিসের ক্যাশ শাখায় টাকা জমা দিতে হবে এবং ক্যাশ মেমো আবেদনের সাথে জমা দিতে হবে। এই সমস্ত কাজ শেষ করার পর সংশ্লিষ্ট অফিস প্রধান ওয়ারিং পরিদর্শককে প্রাথমিক সমীক্ষার জন্য দায়িত্ব প্রদান করবেন। ওয়ারিং পরিদর্শক প্রাথমিক সমীক্ষা সম্পাদন পূর্বক সদস্য সেবা কর্মকর্তার নিকট উপস্থাপন ও মতামত সহ প্রতিবেদন উপস্থাপন করবেন। বিদ্যুৎ সংযোগ প্রদানের সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয় এবং গ্রাহককে অবহিত করা হয়। গ্রাহক তার বাসাবাড়িতে ওয়ারিং সম্পাদন করবেন এবং ওয়ারিং যথাযথ আছে কিনা তা ওয়ারিং পরিদর্শক পরিদর্শন করে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্ট যথাযথ থাকলে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য গ্রাহককে ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত জমা প্রদান করতে হয়। অতঃপর গ্রাহককে মিটার প্রদান করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করতে পারেন। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, কি দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, কোথায় বিদ্যুৎ তৈরি করা হয়। পৃথিবীতে যত ধরনের কাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ইলেকট্রিক কাজ। অন্য সব কাজে দুর্ঘটনা ঘটলে কিছুটা রেহাই পাওয়া যায়, কিন্তু ইলেকট্রিক্যাল কাজে দুর্ঘটনা ঘটলে রেহাই পাওয়ার চান্স অনেক কম। এজন্য ইলেকট্রিক্যাল কাজে সবার আগে নিজের নিরাপত্তা, তারপর কাজের নিরাপত্তা, তারপর কাজ। তাই ইলেকট্রিক্যাল কাজ শুরু করার আগে নিরাপত্তামূলক ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা তা সুনিশ্চিত হয়ে নিতে হবে। তো ইলেকট্রিক্যাল কাজ করার সময় কী কী কারণে দুর্ঘটনা ঘটে, কী কী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়, কিভাবে নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করা যায় এবং পিপিই কি, এইসব বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল কাজ করার সময় কী কী কারণে দুর্ঘটনা ঘটতে পারে তার কারণসমূহ। বিভিন্ন কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে, তবে সচরাচর যে সমস্ত কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে সেগুলো হলো বৈদ্যুতিক আইন অমান্য করে ওয়ারিং করলে, কাজে অমনোযোগী হলে, ভয় ভীতি ও নার্ভাস অনুভবের কারণে, অজ্ঞতা ও বুদ্ধিহীনতার কারণে, অতিরিক্ত সাহসিকতা দেখাতে গিয়ে, রক্ষণ ও নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি ব্যবহার সঠিক না হলে, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করার ফলে, বৈদ্যুতিক মেশিন যন্ত্রপাতি কিংবা চলমান যন্ত্রপাতিকে যথাযথভাবে আর্থিং না করা হলে, নিউট্রালে সুইচ লাগিয়ে সঠিক আছে ভেবে কাজ করলে, সাপ্লাই কিংবা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আছে কিনা সে ব্যাপারে নিজে নিশ্চিত না হয়ে বৈদ্যুতিক লাইন স্পর্শ করলে, বৈদ্যুতিক মেশিন বা লাইনে কেউ কাজ করছে কিনা সে ব্যাপারে নিশ্চিত না হয়ে বিদ্যুৎ সরবরাহ দিলে, সরবরাহ লাইন, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র প্রভৃতি যন্ত্রপাতি আকারে, শক্তিতে ও যান্ত্রিক বল পর্যাপ্ত না হলে, পরিবাহী তারে ইনসুলেশন খারাপ হলে, ঘূর্ণমান মেশিন কভার না থাকায়, বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় প্রয়োজন অনুযায়ী হেলমেট, অ্যাপ্রন, সেফটি বেল্ট, হ্যান্ড গ্লোভস, গুগলস ইত্যাদি পরিধান করে কাজ না করলে। এছাড়া আরও বিভিন্ন কারণে ইলেকট্রিক্যাল দুর্ঘটনা ঘটতে পারে। এবার জানাবো ইলেকট্রিক্যাল কাজ করার সময় যে সমস্ত বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইলেকট্রিক্যাল লাইনে বা যন্ত্রপাতিতে কাজ করার আগে সেগুলোকে সঠিকভাবে আর্থ করে বা অন্যভাবে বিদ্যুৎ মুক্ত করে নিতে হবে। কাছাকাছি অন্য কোনো বিপজ্জনক লাইন থাকলে তাকেও বিদ্যুৎ মুক্ত করে নিতে হবে। বৈদ্যুতিক লোডসমূহের নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচসমূহ লাইভ লাইনের সাথে সংযোগ করতে হবে। কোনো লাইভ লাইনে কাজ করার পূর্বে লাইন সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন করে নিতে হবে এবং বিচ্ছিন্নকারী ডিভাইস দেখে নিশ্চিত হতে হবে এবং কাজ শেষ করা পর্যন্ত তা নিশ্চিত থাকতে হবে। কোনো বিচ্ছিন্ন বা নবনির্মিত লাইনে বিদ্যুৎ সংযোগ করার পূর্বে অবশ্যই লাইনে কেহ কাজ করতেছে কি না এই মর্মে নিশ্চিত হতে হবে। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় প্রয়োজন অনুযায়ী হ্যান্ড গ্লোভস, সেফটি শু, সেফটি বেল্ট, অ্যাপ্রন ও সেফটি হেলমেট ইত্যাদি ব্যবহার নিশ্চিত করতে হবে। পোলে বা টাওয়ারে বৈদ্যুতিক কাজ করতে সেফটি বেল্ট পরতে হবে। কোনো সার্কিটের ফিউজ পরিবর্তন করার সময় অবশ্যই সার্কিটের সমস্ত লোড অফ করে নিতে হবে। যে অংশে বৈদ্যুতিক কাজ করতে হবে সে অংশে বিদ্যুৎ সরবরাহ অফ করে দিতে হবে। সুইচ অফ করা সম্ভব নয়, এরূপ ক্ষেত্রে শুকনো কাঠ বা রাবারের উপর দাঁড়িয়ে অর্থাৎ বডি আর্থমুক্ত রেখে কাজ করতে হবে। সবসময় মনে রাখতে হবে নিজের নিরাপত্তা সবার আগে, তারপর কাজের নিরাপত্তা, তারপর কাজ। এবার জানাবো পিপিই কি। পিপিই এর পূর্ণ অর্থ হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম।
দুর্ঘটনার কবল থেকে নিজেকে রক্ষা করার জন্য যেসব সরঞ্জাম ব্যবহার ও পরিধান করা হয় তাকে পিপিই বলে, যেমন অ্যাপ্রন, হেলমেট, সেফটি গুগলস, হ্যান্ড গ্লোভস, সেফটি শু, ইয়ার প্লাগ, মাস্ক, সেফটি বেল্ট। পিপিই এর ব্যবহার। অ্যাপ্রন, কাজ করার সময় ধুলাবালি, বিষাক্ত কেমিক্যাল থেকে নিজের শরীর ও জামাকাপড় রক্ষা করার জন্য অ্যাপ্রন ব্যবহার করতে হবে। ইয়ার প্লাগ, উচ্চ শব্দ স্থানে কাজ করার সময় অবশ্যই ইয়ার প্লাগ ব্যবহার করে কাজ করতে হবে, তা না হলে বধির হওয়ার সম্ভাবনা থাকে। মাস্ক, গ্রাইন্ডিং, ড্রিল ও বোরিং মেশিন ইত্যাদি কাজ করার সময় এবং ধুলাবালি থেকে নাক মুখ রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। হেলমেট, কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিক্যাল কাজ করার সময় মাথার সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার করতে হবে, যাতে করে উপর থেকে কোনো কিছু পড়লে মাথায় আঘাত না লাগে। হ্যান্ড গ্লোভস, ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই আপনাকে হ্যান্ড গ্লোভস পরে কাজ করতে হবে। সেফটি শু, ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই আপনাকে সেফটি শু পরে কাজ করতে হবে। এই সেফটি শু আপনাকে ইলেকট্রিক্যাল দুর্ঘটনা থেকে নিরাপদে রাখবে। সেফটি বেল্ট, যখন কোনো বিল্ডিং এর বাইরের সাইটে বা কোনো পোলে উপরিভাগে কাজ করব তখন অবশ্যই সেফটি বেল্ট পরিধান করে এবং নিরাপদ স্থানের সঙ্গে বেঁধে কাজ করতে হবে। কেন পিপিইর প্রয়োজন? কাজ করার সময় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, এজন্য দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই পিপিই ব্যবহার করা প্রয়োজন। ধরুন আপনি হ্যান্ড গ্লোভস বা সেফটি শু ছাড়া ইলেকট্রিক্যাল কাজ করতেছেন, কোনো কারণবশত আপনার শরীর যদি লাইফ লাইনে স্পর্শ করে তাহলে আপনার শরীর দিয়ে অধিক মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে মাটিতে যাবে, এর ফলে আপনি মারাত্মক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আবার ধরুন আপনি কোনো কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিক্যাল কাজ করতেছেন, উপর থেকে একটি ইট আপনার মাথার উপর পড়লো, তখন আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। পোল বা টাওয়ারে যখন কাজ করবে তখন অবশ্যই সেফটি বেল্ট পরে কাজ করতে হবে, আর সেফটি বেল্ট অবশ্যই কোনো শক্ত মজবুত জায়গায় আটকে রাখতে হবে, যাতে কখনো দুর্ঘটনা ঘটলে আপনার শরীরের ওজন কাজ করতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আমরা 100% পিপিই মেনে কাজ করব, কেননা দুর্ঘটনা কখনো আগাম বার্তা দিয়ে আসে না, আর ইলেকট্রিক্যাল দুর্ঘটনায় কখনো সরি বলার চান্স থাকে না। সেফটিমূলক কিছু প্রশ্ন উত্তর। OHS এর পূর্ণরূপ কি, অথবা OHS কি? OHS এর পূর্ণরূপ হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা। হ্যাজার্ড কি? হ্যাজার্ডের বাংলা অর্থ হচ্ছে সম্ভাব্য বিপদ। কর্মস্থানে যেসব বস্তুর উপস্থিতির কারণে কর্মী দুর্ঘটনার শিকার হতে পারে সেসব বস্তু বা পরিস্থিতি বা অবস্থা হচ্ছে হ্যাজার্ড। সেফটি কাকে বলে? সেফটি অর্থ হচ্ছে নিরাপত্তা। দুর্ঘটনার শিকার থেকে নিজেকে, যন্ত্রপাতি ও কারখানাকে রক্ষা করার জন্য যেসব সাবধানতা বা নিয়ম মেনে চলা হয় তাকে সেফটি বা নিরাপত্তা বলে। পিপিই এর পূর্ণরূপ কি, অথবা পিপিই কি? পিপিই এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম। 5টি পিপিই এর নাম বলো। অ্যাপ্রন, হেলমেট, সেফটি গুগলস, হ্যান্ড গ্লোভস, সেফটি শু। আগুনের উপাদান কয়টি ও কি কি? আগুনের উপাদান 3টি। 1 অক্সিজেন, 2 জ্বালানি, 3 তাপ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিকের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র 10টি টুলসের সঠিক বা স্ট্যান্ডার্ড নাম বলুন তো। জানি কেউ বলতে পারবেন, আবার কেউ বলতে পারবেন না, অথচ এই টুলসগুলো ইলেকট্রিক্যাল কাজ করতে সচরাচর ব্যবহার করা হয়। আমাদের দেশে অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা সবসময় এই টুলসগুলো ব্যবহার করে কিন্তু সঠিক বা স্ট্যান্ডার্ড নাম কি জানে না। যেমন এই টুলসটি কম বেশি সবাই প্লাস নামে চেনে, কিন্তু এই টুলসটির স্ট্যান্ডার্ড নাম প্লাস নয়, এর স্ট্যান্ডার্ড নাম কম্বিনেশন প্লেয়ার। এরকম আরও অনেক টুলস রয়েছে যেগুলোর সঠিক নাম আমরা অনেকেই জানি না কিন্তু ব্যবহার করি। ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গেলে কমপক্ষে 5টি টুলসের নাম জিজ্ঞেস করবে। যদি সঠিক নাম বলতে না পারেন তাহলে পরীক্ষা পাশ করতে পারবেন না। তাই যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন বা ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাবেন বা ইলেকট্রিশিয়ান হিসেবে বিদেশে কাজ করতে যাবেন, তাদের জন্য এই টুলসগুলোর সঠিক বা স্ট্যান্ডার্ড নাম কি তা জানা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত 40-50টি হ্যান্ড টুলসের সঠিক নাম এবং এই টুলসগুলো কোনটি কি কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 13তম ভিডিও। এর আগের ভিডিও থেকে জেনেছেন কিভাবে নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করা যায় তার নিয়ম সম্পর্কে। প্রথমে রয়েছে নিয়ন টেস্টার। এই টুলসটি সার্কিটে বিদ্যুৎ আছে কিনা তার উপস্থিতি জানার জন্য ব্যবহার করা হয়। এই টুলসটিকে আমরা সবাই টেস্টার নামে চিনি, কিন্তু এই টুলসের সঠিক নাম নিয়ন টেস্টার। শুধু টেস্টার শব্দ দ্বারা অনেক কিছু নাম বোঝায়, যেমন আর্থিং টেস্টার, কেবল নেটওয়ার্ক টেস্টার, ভোল্টেজ মাপার টেস্টার। এই টুলসটির নাম ফিলিপস স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারটি আমরা স্টার স্ক্রুড্রাইভার বা প্লাস স্ক্রুড্রাইভার নামে চিনি, কিন্তু এই ড্রাইভারটির স্ট্যান্ডার্ড নাম ফিলিপস স্ক্রুড্রাইভার। প্লাস চিহ্ন স্ক্রুগুলো এই ড্রাইভার দিয়ে খোলাও লাগানো হয়। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, মাইনাস চিহ্ন সম্বলিত স্ক্রুগুলো এই ড্রাইভার দিয়ে খোলাও লাগানো হয় বলে এটাকে অনেকেই মাইনাস ড্রাইভার বলে, কিন্তু এই টুলসটির স্ট্যান্ডার্ড নাম ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। কানেক্টিং স্ক্রুড্রাইভার, বিভিন্ন ধরনের ছোট ছোট স্ক্রুগুলো এই কানেক্টিং স্ক্রুড্রাইভার দিয়ে খোলাও লাগানো হয়। কম্বিনেশন প্লেয়ার্স, এই টুলসটিকে আমরা সবাই প্লাস নামে চিনি, কিন্তু এই টুলসটির সঠিক বা স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। এটা দিয়ে তার বা কেবল কাটা, কোনো কিছু শক্ত করে ধরা, নাট বা বোল্ট খোলা ও লাগানো কাজে ব্যবহার করা হয়। ডায়াগোনাল কাটিং প্লেয়ার্স,
এই টুলসটিকে আমরা কাটিং নামেই চিনি। এটি হাউস ওয়ারিংয়ে ব্যবহৃত কেবলগুলো কাটার জন্য ব্যবহার করা হয়। নিডল নোজ প্লেয়ার, রাউন্ড নোজ প্লেয়ার, ব্যান্ড নোজ প্লেয়ার, লং নোজ প্লেয়ার, এই টুলসগুলো দিয়ে আকারে ছোট ছোট নাট বোল্ট খোলা ও লাগানো এবং কোনো কিছু শক্ত করে ধরার কাজে ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল রেঞ্জ, এই টুলসটিকে আমরা সেলাই রেঞ্জ নামেই চিনি, কিন্তু এই টুলসটির সঠিক নাম অ্যাডজাস্টেবল রেঞ্জ। বিভিন্ন সাইজের নাট বোল্ট অ্যাডজাস্ট করে খোলা ও লাগানোর কাজে ব্যবহার করা হয়। ওয়্যার স্ট্রিপার, কেবলের মাথার ইনসুলেশন রিমুভ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। সার্ক্লিপ প্লেয়ার্স, সার্ক্লিপ খোলা ও লাগানোর জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। লকিং প্লেয়ার্স, এই টুলসটি দিয়ে দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস লক করে ধরে আরেকটি জিনিসের কাজ করা হয়। ক্লিপ প্লেয়ার্স, ইন্টারনেটের লাইনের কেবলের মাথায় ক্লিপ লাগানোর কাজে এই টুলসটি ব্যবহার করা হয়। কেবল পাঞ্চ প্লেয়ার্স, কেবলের মাথায় লাক্স লাগানোর পর এটা দিয়ে পাঞ্চ করতে হয়। অ্যালেন কি, অ্যালেন কি সিস্টেম জাতীয় বোল্ট খুলতে ও লাগাতে এই টুলসটি ব্যবহার করা হয়। পাইপ রেঞ্জ, এসএস পাইপ বা পিভিসি পাইপ সেট আপ করার কাজে এই টুলসটি ব্যবহার করা হয়। বল পিন হ্যামার, ক্লু হ্যামার, সফট হ্যামার, এই টুলসগুলোকে বাংলায় হাতুড়ি বলে থাকি। দেয়ালে বা কাঠে ব্রেক লাগানোর জন্য, কোনো কিছু বাড়ি দিয়ে ভাঙার জন্য, আবার কোনো কিছু দ্রব্য বাড়ি দিয়ে সোজা করার জন্য এই হ্যামারগুলি ব্যবহার করা হয়। কোল্ড সিজেল, যেটাকে আমরা বাংলায় সেনি বলে থাকি। হাউস ওয়ারিংয়ের সময় যদি দেয়ালে কোনো অংশ ছোট করে ভাঙতে হয় বা কোনো ছিদ্র করতে হয় তাহলে এই টুলসটি ব্যবহার করা হয়। ফাইল, লোহার যন্ত্রাংশ এটা দিয়ে ঘষে সমান করা হয়। এই টুলসটিকে বাংলায় র্যাত বলা হয়। হেক্সো ব্লেড উইথ ফ্রেম, হ্যাক্সো, পিভিসি পাইপ, প্লাস্টিকের বোর্ড, কাঠ ও উডের বোর্ড কাটতে ব্যবহার করা হয়। পুলার, মোটরের বেয়ারিং ও পুলি খুলতে এই টুলসটি ব্যবহার করা হয়। স্পিনার সেট, এই টুলস সেটটিকে আমরা বাংলাদেশের ডালি সেট নামেই চিনি, কিন্তু এই টুলস সেটটির স্ট্যান্ডার্ড নাম স্পিনার সেট। এটাতে ফিক্সড বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলার জন্য স্পিনার বা ডালি রয়েছে। সকেট স্পিনার সেট, এই টুলস সেটটিকে আমরা গুটি সেট নামেই চিনি। সেটটিতে বিভিন্ন সাইজের সকেট বা গুটি থাকে যা বিভিন্ন সাইজের নাট বোল্ট খুলতে ও লাগাতে ব্যবহার করা হয়। পোকার, এই টুলসটিকে আমরা বাংলায় শন বা ভ্রমর বলে থাকি। পাতলা জাতীয় কোনো কিছু চিকন ফুটো করতে এটি ব্যবহার করা হয়। ইলেকট্রিশিয়ান নাইফ, ছোট কোনো কিছু কাটাকাটির কাজে ব্যবহার করা হয়। ইলেকট্রিশিয়ান সিজার, যেটাকে আমরা বাংলায় কাঁচি বলি, সিজার দিয়ে বিভিন্ন জিনিস কাটাকাটির কাজে ব্যবহার করা হয়। ওয়্যার গজ, যার বাংলা অর্থ তারের ব্যাস পরিমাপক যন্ত্র, এই টুলসটি দিয়ে বিভিন্ন তারের গেজের সাইজ কত তা পরিমাপ করা হয়। স্ক্রু গজ, এই টুলসটি দিয়ে বিভিন্ন ধরনের স্ক্রু ও বোল্টের ব্যাস পরিমাপ করা হয়। মেজারমেন্ট টেপ, কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। ট্রে স্কোয়ার স্কেল, বর্গ আকৃতির কোনো কিছু মার্ক করার জন্য, পরিমাপ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। স্পিরিট লেভেল, কোনো কাজের বা বস্তুর পৃষ্ঠতল সমতল আছে কিনা তা যাচাই করার জন্য স্পিরিট লেভেল টুলসটি ব্যবহার করা হয়। সোল্ডারিং আয়রন, এই টুলসটিকে বাংলায় তাতাল বলে থাকি। ইলেকট্রিক্যাল কাজে একটি তারের সাথে আরেকটি তার ঝালাই দেওয়ার কাজে ব্যবহার করা হয়। ড্রিল মেশিন, নর্মাল ড্রিল মেশিন বা মিনি ড্রিল মেশিন বা বেবি ড্রিল মেশিন, কোনো পাতলা ধাতব বস্তু, কাঠ বা অ্যালুমিনিয়াম ছিদ্র করার জন্য এই ড্রিল মেশিনটি ব্যবহার করা হয়। হ্যামার ড্রিল মেশিন, কংক্রিটের তৈরি দেয়াল ছিদ্র করার কাজে হ্যামার ড্রিল মেশিন ব্যবহার করা হয়। গ্রিন্ডার মেশিন, গ্রিন্ডার মেশিন হাউস ওয়ারিংয়ে গ্রুপ কাটিং করার কাজে ব্যবহার করা হয়। কেবল কাটার, এই টুলসটি দিয়ে কেবল কাটিং করা হয়। হাইড্রোলিক কেবল কাটার, অনেক মোটা সাইজের কেবল এই হাইড্রোলিক কাটার দিয়ে কাটিং করা হয়। হাইড্রোলিক কেবল পাঞ্চ, মোটা সাইজের কেবলের মাথায় লাক্স লাগিয়ে হাইড্রোলিক পাঞ্চ দিয়ে পাঞ্চ করতে হয়। বেঞ্চ ভাইস, এই টুলসটিতে কোনো যন্ত্রাংশের একটি অংশ বাদিয়ে রেখে আরেকটি অংশে কাজ করা হয় যাতে কাজ করার সময় যন্ত্রাংশটি নড়াচড়া না করে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ইলেকট্রিক্যাল কাজের সবচেয়ে ব্যবহারকৃত হ্যান্ড টুলসের তালিকা। এছাড়াও আরও অনেক হ্যান্ড টুলস রয়েছে যা ইলেকট্রিক্যাল কাজ করতে ব্যবহার করা হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম ও কাজ সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ে ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম ও কোন মালামালের কী কাজ। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন হ্যান্ড টুলসের সঠিক নাম ও ব্যবহার। ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বলে শুরু করে আজকের ভিডিও। পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 14তম ভিডিও। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং করতে 1 নম্বরে প্রয়োজন ইলেকট্রিক তার বা কেবল। বিদ্যুৎ এক স্থান থেকে আরেক স্থানে আদান প্রদান করার জন্য তার ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন সাইজের তার পাওয়া যায়, তবে এদের মধ্যে হাউস ওয়ারিংয়ে 1 RM, 1.5 RM, 2.5 RM, 3 RM এর তারগুলো বেশি ব্যবহার করা হয়।
ইলেকট্রিক সুইচ। হাউস ওয়ারিংয়ের মালামালগুলোর মধ্যে আমরা সবথেকে বেশি যেটা ব্যবহার করি তার নাম হলো ইলেকট্রিক সুইচ। ইলেকট্রিক সুইচের কাজ সাধারণত অন অফ করা। বিভিন্ন ধরনের ইলেকট্রিক সুইচ বাজারে পাওয়া যায়। ছবিতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটির সঠিক নাম ওয়ান গ্যাং ওয়ান ওয়ে অন অফ সুইচ, পিয়ানো টাইপ। পুশ সুইচ, এই সুইচটি কলিং বেলের জন্য ব্যবহার করা হয়। এর সঠিক নাম ওয়ান গ্যাং ওয়ান ওয়ে পুশ সুইচ, পিয়ানো টাইপ। টু ওয়ে সুইচ, দুইটি লাইন ইন একটি লাইন আউট, অথবা একটি লাইন ইন দুইটি লাইনের মধ্যে যে কোনো একটিতে আউট, এরকম কাজের জন্য টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়। এর সঠিক নাম ওয়ান গ্যাং টু ওয়ে সুইচ, পিয়ানো টাইপ। ইলেকট্রিক ইন্ডিকেটর, সুইচ বোর্ডে বিদ্যুৎ আছে কিনা সেটা বোঝার জন্য ইলেকট্রিক ইন্ডিকেটর লাইট সুইচ বোর্ডে ব্যবহার করা হয়। ফ্যান রেগুলেটর, ফ্যানের স্পিড কম বেশি করার জন্য ফ্যান রেগুলেটর ব্যবহার করা হয়। ফ্যানের রেগুলেটর সার্কিটে সিরিজে সংযোগ করতে হয়। ইলেকট্রিক ফিউজ, সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে ইলেকট্রিক মালামালগুলোকে রক্ষা করতে সুইচ বোর্ডে এই ফিউজ ব্যবহার করা হয়। বেড সুইচ, সুইচ বোর্ড ছাড়াও সুবিধামতো জায়গা থেকে কোনো লোড নিয়ন্ত্রণ করার জন্য বেড সুইচ ব্যবহার করা হয়। গ্যাং সুইচ, এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে গ্যাং সুইচ বলে। এমকে বক্সের মধ্যে সেট করা হয় বলে এগুলোকে এমকে সুইচও বলা হয়। বাজারে বিভিন্ন ধরনের এই গ্যাং সুইচগুলো পাওয়া যায়। একটি সুইচ থাকলে ওয়ান গ্যাং ওয়ান ওয়ে সুইচ, দুটি সুইচ থাকলে টু গ্যাং ওয়ান ওয়ে গ্যাং সুইচ, তিনটি সুইচ থাকলে থ্রি গ্যাং ওয়ান ওয়ে গ্যাং সুইচ, চারটি সুইচ থাকলে ফোর গ্যাং ওয়ান ওয়ে ফোর গ্যাং সুইচ, পাঁচটি সুইচ থাকলে ফাইভ গ্যাং ওয়ান ওয়ে ফাইভ গ্যাং সুইচ। ইলেকট্রিক সকেট, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য ইলেকট্রিক সকেট ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক সকেট কিনতে পাওয়া যায়। মডেল ভেদে নাম থাকেও আলাদা আলাদা। যেমন এই সকেটটির সঠিক নাম টু পিন সকেট, পিয়ানো টাইপ। এই সকেটটির নাম রাউন্ড থ্রি পিন সকেট ও সুইচ। এই সকেটটির নাম ফ্ল্যাট থ্রি পিন সকেট। এই সকেটটির নাম এমকে মাল্টি সকেট বা সিক্স পিন সকেট। এমকে প্লাস্টিক বক্স বা এমকে সার্কুলার বক্স, এমকে সুইচ ও সকেট ও গ্যাং সুইচ সেট করার জন্য এই বক্সটি ব্যবহার করা হয়। সুইচ বোর্ড, একটি রুমের সকল ইলেকট্রিক্যাল যন্ত্র একটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সুইচ বোর্ডের মধ্যে সকল সুইচ সেট করা হয়। বাজারে বিভিন্ন ধরনের সুইচ বোর্ড পাওয়া যায়। ফাইবার সুইচ বোর্ড, প্লাস্টিক সুইচ বোর্ড, স্টিল সুইচ বোর্ড ও কাঠের সুইচ বোর্ড। স্টিল সুইচ বক্স, ইলেকট্রিক স্টিল সুইচ বক্স দেয়াল কেটে সিমেন্ট দিয়ে জ্যাম দেওয়া হয়। তারপর যখন ঘরের কাজ পুরো শেষ হয়ে যায় তখন ঘর ওয়ারিং করার সময় তাতে ফাইবার বোর্ড বা গ্যাং সুইচ বোর্ডগুলো স্ক্রু দিয়ে লাগানো হয়। এই সকল ইলেকট্রিক স্টিল সুইচ বক্স বিভিন্ন সাইজের হয়ে থাকে। এরপর রয়েছে সিরামিক কাটআউট। সিরামিক কাটআউট হলো এক ধরনের উন্নত ফিউজ। সাধারণ ফিউজ ও কাটআউটের মধ্যে পার্থক্য হলো সাধারণ ফিউজ ছোট, প্লাস্টিক ও নর্মাল হয়ে থাকে, কিন্তু কাটআউট বড় আকৃতির সিরামিক হয়ে থাকে। কাটআউট সবসময় মেইন লাইনে ব্যবহার করা হয়, যেন ঘরের লাইনে কোনো সমস্যা হলে কাটআউট কেটে যায়। ইলেকট্রিক মেইন সুইচ, হাউস ওয়ারিংয়ে মিটারের পরে এই সুইচটি ব্যবহার করা হয়। একটি বাসার সমস্ত লাইনের মেইন সুইচ হিসেবে কাজ করে। এই সুইচটি অফ করলে বাসার সমস্ত লাইন অফ হয়ে থাকবে এবং এই সুইচটি অন করলে বাসায় সমস্ত লাইন অন থাকবে। সার্কিট ব্রেকার, বর্তমান যুগে সিরামিক কাটআউট এবং মেইন সুইচের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার বাজারে রয়েছে। এদের মধ্যে হাউস ওয়ারিংয়ে ব্যবহার করা হয় এমসিবি, এমসিসিবি, আরসিবি, আরসিসিবি ইত্যাদি টাইপের সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার ক্ষমতা নির্ণয় করা হয় এম্পিয়ারে, যেমন 3 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 20 এম্পিয়ার এরকম। রয়্যাল প্লাগ, স্টার স্ক্রু ও ফ্ল্যাট স্ক্রু, যে কোনো ধরনের বোর্ড দেয়ালে আটকাতে হলে রয়্যাল প্লাগ, স্টার বা মাইনাস স্ক্রু প্রয়োজন হয়ে থাকে। হাউস ওয়ারিংয়ের দেয়ালের উপরিভাগের চ্যানেল ও পাইপ ওয়ারিং করার জন্য রয়্যাল প্লাগ, স্টার স্ক্রু ও ফ্ল্যাট স্ক্রু ব্যবহার করা হয়। রয়্যাল বোল্ট, ছাদের নিচে কোনো কিছু শক্ত ঝুলানোর জন্য এই রয়্যাল বোল্ট ব্যবহার করা হয়। ফ্যান হুক, ফ্যান ঝুলানোর জন্য এই হুকগুলো ব্যবহার করা হয়। ইলেকট্রিক সিলিং রোজ, সার্কুলার বক্স ঢেকে রাখার জন্য সিলিং রোজ ব্যবহার করা হয়। ইলেকট্রিক ব্যাটম হোল্ডার, ইলেকট্রিক লাইট লাগানোর জন্য হোল্ডার ব্যবহার করা হয়। বাজারে দুই ধরনের হোল্ডার পাওয়া যায়, পিন টাইপ ও প্যাচ টাইপ। পিভিসি পাইপ, কন্ডুইট ওয়ারিং করার জন্য পিভিসি পাইপ ব্যবহার করা হয়। পিভিসি চ্যানেল, চ্যানেল ওয়ারিং করতে চ্যানেল ব্যবহার করা হয়। পিভিসি টেপ, হাউস ওয়ারিংয়ে তার জোড়া দেওয়ার পর সেই জয়েন্ট এই টেপ দিয়ে ইনসুলেশন দেওয়া হয় যাতে তারের গেজ বাইর হয়ে না থাকে এবং ইলেকট্রিক শর্ট না করে। ইলেকট্রিক ফিটিংস, হাউস ওয়ারিংয়ের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালগুলোর মধ্যে ঘরে, বাইরে, ছাদে, দেয়ালে, পাইপের সাথে সংযোগ করতে যে ফিটিংসগুলো ব্যবহার করা হয় তাকে ইলেকট্রিক ফিটিংস বলে। এই সকল ফিটিংস পাইপের সাইজ অনুসারে তৈরি করা হয়, যেমন এলবো, সার্কুলার বক্স, জয়েন্ট, টি জয়েন্ট, ব্যান ইত্যাদি। জিআই তার, হাউস ওয়ারিংয়ে পাইপের মধ্যে তার বা কেবল ঢুকানোর জন্য প্রথমে জিআই তার পাইপের ভিতর প্রবেশ করাতে হয়। তারপর জিআই তারের এক মাথায় ইলেকট্রিক তার প্যাচ দিয়ে আর এক মাথা টান দিয়ে পাইপের ভিতর তার ঢুকানো হয়। সার্কিট ব্রেকার বক্স, সার্কিট ব্রেকার বসানোর জন্য এই বক্সগুলি ব্যবহার করা হয়। সাব ডিবি বোর্ড, একটি রুমের সকল কানেকশন বা একটি ফ্ল্যাটের সকল কানেকশন এই সাব ডিবি বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন করা হয়। মেইন ডিবি বোর্ড, একটি সম্পূর্ণ বাড়ি বা একটি সম্পূর্ণ বিল্ডিংয়ের সকল কানেকশন এই মেইন ডিবি বোর্ড থেকে নিয়ন্ত্রণ বা ডিস্ট্রিবিউশন করা হয়। তো প্রিয় দর্শক, আপনারা যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন তাদের জন্য এই মালামালের নামগুলো জানা অত্যন্ত জরুরি। ভিডিওতে যে মালামালগুলোর নাম বললাম এই মালামালগুলো ছাড়াও আরও বিভিন্ন মালামাল হাউস ওয়ারিংয়ে ব্যবহার করা হয়, যা আপনারা ধাপে ধাপে শিখতে পারবেন। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন বৈদ্যুতিক প্রতীক বা ইলেকট্রিক্যাল সিম্বল। আপনি যখন কোনো কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিক্যাল কাজ করতে যাবেন তখন আপনাকে কাজ করার জন্য ডিজাইন দেওয়া হবে।
সেই ডিজাইনে কিন্তু লেখা থাকে না কোন জায়গায় ফ্যান, কোন জায়গায় লাইট, কোন জায়গায় পয়েন্ট হবে, সেখানে শুধু প্রতীক দেওয়া থাকে। তাই ইলেকট্রিক্যাল প্রতীক বা স্যাম্বলগুলো জানা অত্যন্ত জরুরি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল সার্কিট কাকে বলে, সার্কিট কত প্রকার ও কি কি, একটি আদর্শ সার্কিটের কি কি উপাদান থাকা উচিত। তো চলুন শুরু করে আজকের ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 17তম ভিডিও। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন ইলেকট্রিক তার বা কেবল সম্পর্কে। প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল সার্কিট কি। ধরুন আমরা বিদ্যুৎ দিয়ে একটি লাইট জ্বালাবো, এজন্য আমাদের প্রয়োজন হবে 1 নম্বরে বৈদ্যুতিক সোর্স, জেনারেটর অথবা ব্যাটারি। 2 নম্বরে বৈদ্যুতিক লোড মানে লাইট। 3 নম্বরে জেনারেটর বা ব্যাটারির সাথে লাইট সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় তার বা কেবল। 4 নম্বরে লাইটটি অন অফ করার জন্য নিয়ন্ত্রণ যন্ত্র। এটা হচ্ছে বৈদ্যুতিক সোর্স, জেনারেটর অথবা ব্যাটারি। এই প্রান্ত পজিটিভ আর এই প্রান্ত নেগেটিভ। আর এটা হচ্ছে বৈদ্যুতিক লোড মানে লাইট, আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র মানে সুইচ। এখন এই লাইটটি জ্বালানোর জন্য সোর্সের সাথে কেবল দিয়ে সংযোগ করে দেই, আর এখানে লাইটটি অন অফ করার জন্য সুইচটি সংযোগ করে দেই। এই যে লাইটটি জ্বালানোর জন্য বিদ্যুৎ চলাচলের যে পথ তৈরি করে দিলাম, এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। এখন যদি বলি সার্কিট কাকে বলে, তাহলে এর উত্তর দাঁড়ায় ইলেকট্রিক্যাল লোড চালানোর জন্য বিদ্যুৎ চলাচলের পথ তৈরি করাকে সার্কিট বলে, বা বিদ্যুৎ চলাচলের পূর্ণ পথকে সার্কিট বলে। একটি সার্কিটের 5টি উপাদান থাকা উচিত: বৈদ্যুতিক সোর্স বা ভোল্টেজের উৎস, বৈদ্যুতিক লোড, নিয়ন্ত্রণ যন্ত্র, নিরাপত্তামূলক যন্ত্র, সংযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় তার বা কেবল। এই 5টি উপাদান একটি সার্কিটে থাকলে তাকে আদর্শ সার্কিট আমরা বলতে পারি। এবার জানাবো ইলেকট্রিক্যাল সার্কিট কত প্রকার ও কি কি। ইলেকট্রিক্যাল সার্কিট 3 প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট। সিরিজ সার্কিট যে সংযোগে 2 বা ততোধিক লোড বা রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে। এখানে দেখুন 3টি লাইট একটার পর একটা, আরেকটার পর আরেকটা এভাবে সাজিয়ে বৈদ্যুতিক সোর্স থেকে একটি ফেজ লাইন নিয়ে প্রথম লাইটের প্রথম প্রান্তে, এরপর প্রথম লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে দ্বিতীয় লাইটের প্রথম প্রান্তে, দ্বিতীয় লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে তৃতীয় লাইটের প্রথম প্রান্তে, তৃতীয় লাইটের দ্বিতীয় প্রান্ত থেকে আবার সোর্সে সংযোগ দেওয়া হয়েছে। সবগুলো লাইট চালানোর জন্য এখানে বিদ্যুৎ চলাচলের একটি মাত্র পথ তৈরি করা হয়েছে, আর এখানে একটি সুইচ সংযোগ দেওয়া হয়েছে। এখন যদি আমরা সুইচটি অন করি তাহলে এই 3টি বাতি একসঙ্গে জ্বলে উঠবে, আবার যদি সুইচটি অফ করি তাহলে 3টি বাতি একসঙ্গে অফ হয়ে যাবে। এটাই হচ্ছে সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ব্যবহার: বিভিন্ন আলোকসজ্জা ও মোটরের কয়েল সংযোগ করতে সিরিজ সংযোগ ব্যবহৃত হয়। কম ভোল্টেজের বৈদ্যুতিক সরঞ্জাম বেশি ভোল্টেজে চালানোর জন্য রেজিস্ট্যান্সগুলোকে সিরিজে সংযোগ করা হয়। ইলেকট্রনিক্স যন্ত্রে স্থির মানের কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সংযোগ ব্যবহার করা হয়। বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস চেক করার জন্য সিরিজ সার্কিট ব্যবহার করা হয়। সিরিজ সার্কিটের বিশেষ বৈশিষ্ট্য: সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে। একটি লোড নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলো কাজ করে না। সিরিজ সার্কিটের লোডগুলো আমরা ইচ্ছামতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। প্যারালাল সার্কিট যে সংযোগে একাধিক লোডের জন্য আলাদা আলাদা কারেন্ট চলাচলের পথ থাকে এবং প্রতিটি লোড আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাকে প্যারালাল সার্কিট বলে। এখানে দেখুন বৈদ্যুতিক সোর্স থেকে ফেজ ও নিউট্রাল লাইন নিয়ে প্রতিটি লোডে আলাদা আলাদাভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং প্রতিটি লোড আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটা হচ্ছে প্যারালাল সার্কিট। এই সার্কিটে প্রতিটি লোডের এক প্রান্তে একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি আরেকটি অন্য বিন্দুতে সংযোগ করা হয়। প্যারালাল সার্কিটের ব্যবহার: একাধিক লোডকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। বাসাবাড়িতে লাইট, ফ্যান চালানোর জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা প্যারালাল সার্কিটে ব্যবহার করা হয়। সমান ভোল্টেজে কারেন্ট প্রবাহের একাধিক পথ তৈরি করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। মিশ্র সার্কিট: যদি কোনো সংযোগে কতগুলো লোড সিরিজ এবং কতগুলো লোড প্যারালালে সংযোগ করা হয় তাহলে সেই সংযোগকে মিশ্র সার্কিট বলা হয়। এখানে দেখুন একই সার্কিটে কিছু লোড সিরিজে এবং কিছু লোড প্যারালালে সংযোগ দেওয়া হয়েছে। এরকম সার্কিটে মিশ্র সার্কিটের উদাহরণ:
এছাড়াও ব্যবহারের উপর ভিত্তি করে আরও কিছু সার্কিট রয়েছে, যেগুলো হচ্ছে ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক তার বা কেবল সম্পর্কে, এছাড়াও হাউস ওয়ারিংয়ে কোথায় কত সাইজের তার ব্যবহার করা হয় সেই সম্পর্কে। তো চলুন শুরু করি আজকের ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 16তম ভিডিও। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন বৈদ্যুতিক প্রতীক বা ইলেকট্রিক্যাল সিম্বল সম্পর্কে। প্রথমে জানাবো তার বা কেবল কি। ইলেকট্রিক তার বা কেবল বলতে আমরা বুঝি বৈদ্যুতিক পরিবাহী, যার মধ্য দিয়ে কারেন্ট চলাচল করে। এক স্থান থেকে অন্য স্থানে তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। বৈদ্যুতিক তার তৈরি করা হয় বিভিন্ন মেটারিয়াল দিয়ে, তার মধ্যে উল্লেখযোগ্য কপার ও অ্যালুমিনিয়াম। তার এবং কেবলের মধ্যে পার্থক্য। বাংলাদেশে যত ধরনের তার আছে এর সবগুলোকে আপনি বাংলায় তার বলতে পারেন, যেমন জিআই তার, ইলেকট্রিক তার, ডিসলাইনের তার, ইন্টারনেটের তার, ফাইবার তার ইত্যাদি। তবে যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে ইলেকট্রিক তার দুই প্রকার এবং এদের মধ্যে পার্থক্যও রয়েছে, ওয়্যার এবং কেবল। প্লাস্টিক বা রাবারের আবরণবিহীন এক খে বা একাধিক খে বিশিষ্ট পেঁচানো তারকে ওয়্যার বলে, আর প্লাস্টিক বা রাবারের আবরণযুক্ত এক খে বা একাধিক খে বিশিষ্ট বা একাধিক কোর বিশিষ্ট পেঁচানো তারকে কেবল বলে। তারের সাইজ পরিমাপ। তারের সাইজ বা ব্যাস পরিমাপ করা হয় মিলিমিটারে। আরএম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর, আর তারের দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটারে। এক কয়েলে 100 মিটার তার থাকে। তারের কালারিং। আমাদের দেশে সাধারণত সিঙ্গেল ফেস লাইনের জন্য লাল তার, নিউট্রাল লাইনের জন্য কালো তার এবং আর্থিংয়ের জন্য সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। 3 ফেস লাইনের ক্ষেত্রে 1 নম্বর লাইনের জন্য লাল রঙের তার, 2 নম্বর লাইনের জন্য হলুদ রঙের তার, 3 নম্বর লাইনের জন্য ব্লু রঙের তার এবং নিউট্রাল লাইনের জন্য কালো তার, আর আর্থিংয়ের জন্য সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। হাউস ওয়ারিংয়ে কোথায় কত সাইজের তার ব্যবহার করা হয়। বৈদ্যুতিক খুঁটি থেকে এনার্জি মিটার পর্যন্ত আপনার বাসার মোট লোড হিসাব করে সেই অনুযায়ী কেবল নির্বাচন করতে হবে। 10 RM, 16 RM, 20 RM, 25 RM, যার যেমনটি প্রয়োজন হয় তেমনটি। তবে আপনার বাসার লোড যতই কম হোক না কেন কমপক্ষে 10 RM এর কেবল ব্যবহার করতে হবে। মিটার থেকে MDB বা SDB পর্যন্ত একই হিসাব আপনার বাসার মোট লোড হিসাব করে। SDB থেকে প্রতিটি বেডরুমের সুইচবোর্ড পর্যন্ত 2.5 RM এর কেবল। SDB থেকে ড্রয়িং রুমের জন্য 2.5 RM এর। SDB থেকে রান্নাঘরের জন্য 2.5 RM এর। SDB থেকে প্রতিটি টয়লেটের সুইচবোর্ড পর্যন্ত 1.5 RM এর। SDB থেকে প্রতিটি বেলকনির সুইচবোর্ড পর্যন্ত 1.5 RM। বাসাবাড়িতে ব্যবহৃত যে কোনো ধরনের একটি লাইটের জন্য সুইচবোর্ড থেকে 1.5 RM এর কেবল ব্যবহার করতে হবে। একটি লাইট 5 বা 10, 15, 20, 30, 50, 100 ওয়াটের হতে পারে। একটি সিলিং ফ্যানের জন্য সুইচবোর্ড থেকে 1.5 RM। একটি ফ্রিজের জন্য সুইচবোর্ড থেকে 1.5 RM। তবে ফ্রিজ যদি বেশি বড় হয় তাহলে 2.5 RM। শুধুমাত্র একটি 2 পিন সকেটের জন্য 1.5 RM। মাল্টি সকেট বা 3 পিন সকেটের জন্য 2.5 RM। একটি 1 কিলোওয়াট মোটরের জন্য 1.5 RM। 1.5 কিলোওয়াট মোটরের জন্য 2 RM। 2 কিলোওয়াট মোটরের জন্য 2.5 RM। 3 কিলোওয়াট মোটরের জন্য 3 RM বা 4 RM। 1 টন এসির জন্য 1.5 RM বা 2.0 RM বা 2.5 RM। 1.5 টন এসির জন্য 2.5 RM। 2 টন এসির জন্য 2.5 RM এর চলবে, তবে 4 RM এর কেবল ব্যবহার করা ভালো। কত RM এর কেবল কত এম্পিয়ারের কারেন্ট বহন করতে পারে। কত RM এর কেবল কত এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে চলুন একটি তালিকার মাধ্যমে দেখে নিই। 1 RM সাইজের কেবল সিঙ্গেল ফেজে 13 থেকে 16 এম্পিয়ার এবং 3 ফেজের ক্ষেত্রে 9 থেকে 11 এম্পিয়ার। 1.3 RM কেবল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 16 থেকে 20 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 11 থেকে 14 এম্পিয়ার। 1.5 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 16 থেকে 20 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 11 থেকে 14 এম্পিয়ার। 2 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 20 থেকে 25 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 14 থেকে 18 এম্পিয়ার। 2.5 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 22 থেকে 28 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 15 থেকে 20 এম্পিয়ার। 3 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 26 থেকে 31 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 18 থেকে 22 এম্পিয়ার। 4 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 30 থেকে 37 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 21 থেকে 26 এম্পিয়ার। 4.5 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 35 থেকে 41 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 25 থেকে 29 এম্পিয়ার। 6 RM সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 38 থেকে 47 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে
27 থেকে 33 এম্পিয়ার। 10 RM এর কেবল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 52 থেকে 63 এম্পিয়ার, 3 ফেজের ক্ষেত্রে 36 থেকে 44 এম্পিয়ার। বাকিগুলো একটু দেখে নেবেন। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 18তম ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে, কত প্রকার ও কী কী। এছাড়াও হাউস ওয়ারিং কাকে বলে, কত প্রকার ও কী কী, এইসব বিষয়ে জানতে পারবেন। এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন ইলেকট্রিক্যাল সার্কিট কী, সার্কিট কাকে বলে, কত প্রকার ও কী কী। ভিডিওটি দেখে না থাকলে ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করে আজকের ভিডিও। আজকের ভিডিওতে প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে। বৈদ্যুতিক লোডে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুতের উৎপত্তি স্থান হতে লোড পর্যন্ত ওয়্যার বা কেবল দিয়ে যে সংযোগ দেওয়া হয় তাকেই ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে। আরেকভাবে বলতে গেলে ওয়ারিংয়ের লেআউট ডায়াগ্রাম মেনে সুন্দর সুশৃঙ্খলভাবে নিরাপদ স্থান দিয়ে নিরাপদে বিদ্যুৎ বিধি মেনে বিদ্যুৎ স্থানান্তর ও সঠিকভাবে লোডে বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে ওয়্যার বা কেবলকে সুসজ্জিত করাকেই ইলেকট্রিক্যাল ওয়ারিং বলে। ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কী কী। ইলেকট্রিক্যাল ওয়ারিং প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। 1 বাহ্যিক ওয়ারিং, 2 অভ্যন্তরীণ ওয়ারিং। বাহ্যিক ওয়ারিং আবার দুই প্রকার, ওভারহেড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। অভ্যন্তরীণ ওয়ারিং আবার 3 প্রকার, হাউস ওয়ারিং, ডাক্ট ওয়ারিং, ট্রাঙ্কিং ওয়ারিং। হাউস ওয়ারিং আবার দুই প্রকার, সারফেস ওয়ারিং, কনসিল্ট ওয়ারিং। সারফেস ওয়ারিং আবার অনেক কয়েক প্রকার, স্যালেন ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং, ক্লিট ওয়ারিং, হুক ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং এবং কেসিং ওয়ারিং। কনসিল্ট ওয়ারিং আবার 3 প্রকার, কনসিল্ট কন্ডুইট ওয়ারিং, কনসিল্ট ফায়ার গ্রুপ ওয়ারিং, আন্ডার প্লাস্টার কনসিল্ট ওয়ারিং। ওভারহেড ওয়ারিং বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে যে ওয়ারিং করা হয় তাকে ওভারহেড ওয়ারিং বলে। আমরা রাস্তার পাশে বা পোলের ওপর দিয়ে যে ওয়ারিং দেখতে পাই সেগুলো হচ্ছে ওভারহেড ওয়ারিং। ওভারহেড লাইন উচ্চ ভোল্টেজের হয়ে থাকে, 11 কেবি, 33 কেবি, 66 কেবি, 132 কেবি, 230 কেবি পর্যন্ত হয়ে থাকে। আন্ডারগ্রাউন্ডিং ওয়ারিং ঘনবসতি এলাকায় প্রধান শহরে সাবস্টেশনের সার্ভিসিং কানেকশনে আন্ডারগ্রাউন্ডিং ওয়ারিং করা হয়। যেসব জায়গায় বা স্থানে ওভারহেড ওয়ারিং করা যায় না সেসব জায়গায় আন্ডারগ্রাউন্ডিং ওয়ারিং করা হয়। হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কাকে বলে। হাউস মানে ঘর আর ওয়্যার মানে তার। ওয়ারিং হলো তার লাগানো, এক কথায় ঘরে বিদ্যুতের তার লাগানো অথবা বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য ইলেকট্রিক্যাল ওয়্যার বন্টন করাকে হাউস ওয়ারিং বলে, অথবা সুন্দর ও নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ শক্তিকে বন্টন ও ব্যবহারের পদ্ধতিকে হাউস ওয়ারিং বা বৈদ্যুতিকরণ বলে। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কত প্রকার ও কী কী। হাউস ওয়ারিং প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, সারফেস ওয়ারিং বা প্রকাশ্য ওয়ারিং, কনসিল্ট ওয়ারিং বা লুকায়িত ওয়ারিং। সারফেস ওয়ারিং আবার 6 প্রকার, চ্যানেল ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং, ক্লিট ওয়ারিং, হুক ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, কেসিং ওয়ারিং। কনসিল্ট ওয়ারিং আবার 3 প্রকার, কনসিল্ট কন্ডুইট ওয়ারিং, কনসিল্ট ফায়ার গ্রুপ ওয়ারিং, আন্ডার প্লাস্টার কনসিল্ট ওয়ারিং। চ্যানেল ওয়ারিং বর্তমান সময়ে চ্যানেল ওয়ারিংয়ের জনপ্রিয়তা অনেক। কম ভোল্টেজে সাধারণ বাসাবাড়িতে এই ধরনের ওয়ারিং করা হয়। সুলভ মূল্য, সহজসাধ্য এবং কম সময়ে এই ওয়ারিং করা যায় বলে এই ওয়ারিং এত জনপ্রিয়। সারফেস কন্ডুইট ওয়ারিং পিভিসি পাইপ বা জিআই কন্ডুইট দিয়ে দেয়ালের উপরে ভাগে যে ওয়ারিং করা হয় তাকে সারফেস কন্ডুইট ওয়ারিং বলা হয়। যেসব জায়গায় খোলা তার আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, জায়গার স্যাঁতস্যাঁতে এবং নিকটে দাহ জাতীয় পদার্থ থাকে, সেখানে এই ওয়ারিং করা হয়। কনসিল্ট কন্ডুইট ওয়ারিং পিভিসি পাইপ দিয়ে দেয়ালে বা ছাদের কনসিল্টের ভেতর দিয়ে লুকায়িত যে ওয়ারিং করা হয় তাকে কনসিল্ট কন্ডুইট ওয়ারিং বলে। ইমারতের শোভাবর্ধনের জন্য কনসিল্ট কন্ডুইট ওয়ারিং ব্যবহার করা হয়। বর্তমানে অধিকাংশ নতুন বিল্ডিং বাড়িতে কনসিল্ট কন্ডুইট ওয়ারিং ব্যবহার করা হয়। এই ওয়ারিং অধিক নিরাপদ ও সহজসাধ্য। ট্রাঙ্কিং ওয়ারিং প্রধানত বড় বড় শিল্প কারখানা এবং ব্যবসায় প্রতিষ্ঠানে যেখানে বহু সংখ্যক কেবল একসাথে স্থাপন করা হয় সেখানে এই ওয়ারিং করা হয়। নিম্ন অথবা মাঝারি চাপের বৈদ্যুতিক লাইনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে ট্রাঙ্কিং উপাদান দেয়ালের সাথে আঁকে এর মধ্যে দিয়ে কেবল নেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা জানতে পেরেছেন ইলেকট্রিক্যাল ওয়ারিং কাকে বলে, কত প্রকার ও কী কী। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল লোড কাকে বলে, কত প্রকার ও কী কী। আমরা বাসাবাড়িতে এবং ইন্ডাস্ট্রিয়ালে যে ইলেকট্রিক্যাল যন্ত্রগুলো ব্যবহার করি, যেমন লাইট, ফ্যান, মোটর, হিটার ইত্যাদি জিনিসগুলো কোনটি কোন ধরনের লোড, এসব বিষয়ে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। নতুন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল লোড কাকে বলে, কত প্রকার ও কী কী। আমরা বাসাবাড়িতে যে লোডগুলো ব্যবহার করি, যেমন লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি, মোটর, এগুলো কোনটি কোন ধরনের লোড, এইসব বিষয়ে জানতে পারবেন। ইলেকট্রিশিয়ান ABC লাইসেন্সের পরীক্ষাও এই প্রশ্নটি করা হয়ে থাকে। তাই প্রশ্নটির বিস্তারিত উত্তর জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সে আজ 19তম ভিডিও।
আজকের এই ভিডিওর মাধ্যমে থিওরিক্যাল বিষয়গুলো শেষ হচ্ছে। আগামী ভিডিও থেকে ইলেকট্রিক্যাল কাজগুলো কীভাবে করতে হয় সেগুলোর প্র্যাকটিক্যালি কাজ দেখানো হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে জানাবো ইলেকট্রিক্যাল লোড কী ও কাকে বলে। ইলেকট্রিক্যাল লোড হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণকারী ডিভাইস। ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণকারী ডিভাইসগুলোকে ইলেকট্রিক্যাল লোড বলে, যেমন লাইট, ফ্যান, মোটর, ফ্রিজ, এসি ইত্যাদি। আর এক কথায় ইলেকট্রিক্যাল লোড একটি ডিভাইস যার সাধারণত অবস্থায় ইলেকট্রিসিটি গ্রহণ করে এবং এটি তাপ, আলো, শক্তি ইত্যাদির মতো কাজ করে থাকে। সহজভাবে বললে যে সকল ডিভাইস চালাতে বিদ্যুৎ লাগে সেই ডিভাইসগুলিকে ইলেকট্রিক্যাল লোড বলে। লোড শব্দটি বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়। ইলেকট্রিক্যাল কাজে আমরা যখন ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর সংখ্যা বা মোট হিসাব করি তখন ডিভাইসগুলিকে আলাদা আলাদা নাম ব্যবহার না করে একত্রে লোড শব্দটি ব্যবহার করা হয়। বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এমন কোনো ডিভাইস বা সরঞ্জামগুলির হিসাব নির্দেশ করতে লোড শব্দটি ব্যবহার করা হয়। ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার সরবরাহের জন্য লোড শব্দটি ব্যবহার করা হয়। লাইন বা মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ও পাওয়ার নির্দেশ করতে লোড শব্দটি ব্যবহার করা হয়। এখন জানাবো ইলেকট্রিক্যাল লোড কত প্রকার ও কী কী। লোডের প্রকৃতি ও ধরন অনুযায়ী ইলেকট্রিক্যাল লোড 3 প্রকার: রেজিস্ট্যাটিভ লোড, ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। রেজিস্ট্যাটিভ লোড যে সকল লোড সার্কিটে চলতে রেজিস্টার দ্বারা বিদ্যুৎ প্রবাহ বাধা পায় সেই লোডগুলিকে রেজিস্ট্যাটিভ লোড বলে। রেজিস্ট্যাটিভ লোড সার্কিটের বৈদ্যুতিক শক্তির প্রবাহকে বাধা দেয় এবং এটিকে তাপীয় শক্তিতে রূপান্তরিত করে, যার কারণে সার্কিটের শক্তি হ্রাস পায়। রেজিস্ট্যাটিভ লোডগুলি এমনভাবে শক্তি গ্রহণ করে যাতে কারেন্ট এবং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি একই পর্যায়ে থেকে যায়। বৈদ্যুতিক ফিলামেন্ট বাল্ব, হিটার, রাইস কুকার, মাইক্রো ওভেন, আয়রন ইত্যাদি এই লোডের উদাহরণ। ইন্ডাকটিভ লোড যে সকল লোড কয়েল দ্বারা গঠিত এবং চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে সে সকল লোডগুলোকে ইন্ডাকটিভ লোড বলে। ইন্ডাকটিভ লোড কাজ করার জন্য চুম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে। ইন্ডাকটিভ লোডের কয়েল থাকে যার মধ্যে দিয়ে কারেন্ট গেলে চুম্বকীয় শক্তি তৈরি হয়। ইন্ডাকটিভ লোডের কারেন্ট ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ফ্রিকোয়েন্সির তুলনায় পিছনে থাকে। ইন্ডাকটিভ লোডের উদাহরণ হচ্ছে যেমন ফ্যান, মোটর, কয়েল ইত্যাদি। ক্যাপাসিটিভ লোড এমন একটি লোড যার মধ্যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স প্রেরণামূলক প্রতিক্রিয়া ছড়ায়। আর একভাবে বললে যে সকল লোডের প্রধান কাজ ক্যাপাসিটর করে থাকে সে সকল লোডকে ক্যাপাসিটিভ লোড বলে। ক্যাপাসিটিভ লোডগুলির উদাহরণ হলো ক্যাপাসিটর বা কন্ডেন্সার, ক্যাপাসিটর ব্যাংক, সিনক্রোনাইজ মোটর ও ফেজ অ্যাডভান্সার ইত্যাদি। ব্যবহারের দিক দিয়ে ইলেকট্রিক্যাল লোড আবার 4 প্রকার: আবাসিক লোড, বাণিজ্যিক লোড, শিল্প লোড, কৃষিকাজে ব্যবহৃত লোড। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কেন, এবং 3 পিন প্লাগের 3টি পিনের মধ্যে কোনটা ফেজ লাইন, কোনটা নিউট্রাল লাইন এবং কোনটা আর্থ লাইন সংযোগ দিতে হয় তা ওয়ারিং করে প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো। তো চলুন শুরু করে আজকের ভিডিও। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 21তম ভিডিও। এর আগের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন ইলেকট্রিক্যাল তারের জয়েন্ট কত প্রকার ও কী কী এবং সেগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও। ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কেন, এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে 3 পিন প্লাগের 3টি পিনের মধ্যে কোনটায় কোন লাইন সংযোগ দেওয়া থাকে। 3 পিন প্লাগে 3টি পিন থাকে, নিচের 2টি ছোট ও চিকন এবং উপরেরটি একটু মোটা ও বড় থাকে। নিচের এই পিনটি হচ্ছে ফেজ লাইনের জন্য আর তার পাশে এই পিনটি হচ্ছে নিউট্রাল লাইনের জন্য, আর উপরে এই বড় ও মোটা পিনটি হচ্ছে আর্থিং লাইনের জন্য। আর আর্থিং লাইন কী জন্য ব্যবহার করা হয় এটা তো সবাই জানেন। যদি কেউ জেনে না থাকেন তাহলে আর্থিং কি, আর্থিং কাকে বলে, আর্থিং কেন ব্যবহার করা হয় এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখানে দেখে নিতে পারেন। 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা থাকে কেন, তার কারণ হলো প্লাগটি সকেটে লাগানোর সময় যেন সবার আগে আর্থিং পিন প্লাগের ভিতরে প্রবেশ করে এবং প্লাগটি বের করার সময় যেন আর্থিং পিন সবার শেষে বের হয়। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যদি কোনো স্ট্যাটিক চার্জ জমা হয় তা দ্রুত মাটিতে চলে গিয়ে যন্ত্রটিকে সুরক্ষিত রাখে। আর আর্থ পিন অপেক্ষাকৃত মোটা হওয়ার কারণ যেন ভুল করেও আর্থিং পিন নিউট্রাল বা ফেজ লাইনের ছিদ্রে প্রবেশ করতে না পারে। এজন্য 3 পিন প্লাগের একটা পিন বা আর্থ পিন একটু মোটা ও বড় রাখা হয়। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ইলেকট্রিশিয়ান চাকরির ইন্টারভিউয়ে এবং ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্স পরীক্ষায় করা হয়ে থাকে, তাই প্রশ্নটির উত্তর জেনে রাখা অত্যন্ত জরুরি। এবার দেখাবো 3 পিন প্লাগে কীভাবে ওয়্যার সংযোগ দিতে হয় এবং কোন পিনে কোন লাইন সংযোগ দিতে হয়। 3 পিন প্লাগ আমরা কখন ব্যবহার করি, যখন কোনো ডিভাইসে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রয়োজন পড়ে এবং ওই ডিভাইসটির কানেক্টিং ওয়্যার 3টি হয়ে থাকে, সেই ডিভাইসে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য আমরা 3 পিন প্লাগ ব্যবহার করে থাকি। ডিভাইসের সাথে যে ওয়্যার 3টি থাকে সেগুলো হচ্ছে একটি ফেজ লাইনের জন্য, একটি নিউট্রাল লাইনের জন্য আর একটি আর্থিং লাইনে সংযোগ দেওয়ার জন্য। এই ডিভাইসগুলোই বিভিন্ন ধরনের কালারিং কেবল ব্যবহার করার ফলে অনেকেই কোনটা ফেজ লাইন, কোনটা নিউট্রাল লাইন, কোনটা আর্থিং লাইন চিনতে পারে না। তো এই বিষয়ে আমার একটি ভিডিও বানানো রয়েছে, কোনটা ফেজ লাইন, কোনটা নিউট্রাল লাইন, কোনটা আর্থিং লাইন কীভাবে চিনবেন এই টাইটেলের ওপর, সেই ভিডিওটা দেখে নেবেন। আমরা বাসাবাড়িতে যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি সেগুলোর এরকম একটি রাউন্ড কেবল থাকে ইলেকট্রিক লাইন সংযোগ দেওয়ার জন্য। এই কেবলের ইনসুলেশন তুলে ফেললে 2টি
2 কালারের তার অথবা 3টি 3 কালারের চিকন তার দেখতে পাবেন। এই 2টি বা 3টি কেবলের কালারগুলো হচ্ছে এমন ব্রাউন, ব্লু এবং গ্রিন, ইয়েলো মিশ্রিত কেবল। এখানে যে কেবলের মধ্যে 2টি কোর থাকে তার মধ্যে একটি হচ্ছে ফেস আর একটি হচ্ছে নিউট্রাল। এখানে আর্থিং থাকে না। আর যে কেবলের মধ্যে 3টি কোর থাকে তার মধ্যে একটি হচ্ছে ফেস আর একটি হচ্ছে নিউট্রাল আর অন্যটি হচ্ছে আর্থিং। ব্রাউন কালারের কেবলটি হচ্ছে ফেস লাইন, ব্লু কালারের কেবলটি হচ্ছে নিউট্রাল লাইন এবং ইয়েলো ও গ্রিন মিশ্রিত কালারের কেবলটি হচ্ছে আর্থিং লাইন। আবার অনেক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে এইরকম 3টি কোরের কেবল থাকে, সাদা, কালো ও সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার। এখানে সাদা রঙের তারটি হচ্ছে ফেস আর কালো রঙের তারটি হচ্ছে নিউট্রাল আর হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তারটি হচ্ছে আর্থিং। আমাদের দেশে সাধারণত লাল রঙের তার ফেস হিসাবে, কালো রঙের তার নিউট্রাল হিসাবে এবং হলুদ ও সবুজ রঙের মিশ্রিত তার আর্থিং হিসেবে ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেস লাইনের ক্ষেত্রে 2টি তার অথবা 3টি তার দিয়ে লাইন টানা হয়। 2টি তার হলে একটি লাল ও একটি কালো তার টানা হয়। লাল তার দিয়ে ফেস লাইন এবং কালো তার দিয়ে নিউট্রাল লাইন সাপ্লাই দেওয়া হয়। আর যদি সিঙ্গেল ফেস লাইনের ক্ষেত্রে 3টি তার দিয়ে লাইন টানা হয় তাহলে 3 নম্বর লাইনটি আর্থিংয়ের জন্য এবং এখানে সবুজ ও হলুদ মিশ্রিত রঙের তার ব্যবহার করা হয়। এবার দেখাই 3 পিন প্লাগের কোন পিনে কোন লাইন সংযোগ দিতে হয়। এটা হচ্ছে একটি 3 পিন প্লাগের ভিতরের সাইড। এই 3টি হচ্ছে 3টি পিনে ওয়্যার সংযোগ দেওয়ার জন্য কানেক্টর। এখানে দেখুন একটি পিনের সাথে একটি ফিউজ অ্যাড করা আছে। এই ফিউজওয়ালা পিনটাতেই ফেস লাইন সংযোগ দিতে হবে আর এই পাশের এই পিনটায় নিউট্রাল লাইন সংযোগ দিতে হবে আর উপরের এই পিনটায় আর্থিং লাইন সংযোগ দিতে হবে। এবার চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই কিভাবে 3 পিন প্লাগে ওয়্যার সংযোগ দিতে হয়। এটা হচ্ছে একটি 3 পিন প্লাগ। প্রথমে প্লাগটির স্ক্রু খুলে কভারটি আলাদা করে নিই। এটাই হবে ফেস লাইন, এটাই হবে নিউট্রাল লাইন আর এটাই হবে আর্থিং লাইন। এবার কেবল কার্ডটি খুলে নেই। এবার সবগুলো স্ক্রু পরিমাণ মতো খুলে নেই। এবার যে কেবলটা সংযোগ দিব সেই কেবলটার ইনসুলেশন তুলে সাইজ করে নিই। কেবলের মাথার গেজগুলো একটু করে প্যাচ দিয়ে নেই। এবার কেবলগুলো নির্দিষ্ট পিনে ঢুকিয়ে স্ক্রুগুলো পরিমাণ মতো প্যাচ দেই। এবার কেবল গার্ডটি লাগিয়ে দিই। এবার কভারটি ভালোভাবে লাগিয়ে দিই। এই হয়ে গেল 3 পিন প্লাগে কেবল সংযোগ দেওয়া। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখে এখন নিশ্চয় বুঝতে পারতেছেন 3 পিন প্লাগের একটা পিন বড় ও মোটা রাখা হয় কেন এবং 3 পিন প্লাগ ওয়ারিং করার সময়